বিসমিল্লাহির রহমানির রহিম। জুমে সংযুক্ত শিক্ষার্থীরা, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস থেকে আমি মোহাম্মদ প্রবাল শরীফ, আসসালামু আলাইকুম। আপনাদের আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন আপনারা? অনেকে সালাম দিয়েছেন, কেমন আছেন জানতে চেয়েছেন। সবার উদ্দেশ্যে বলা ওয়ালাইকুম আসসালাম এবং আল্লাহর রহমত ভালো আছি। কেমন? তো আজকে আমরা বেশি কথা বলবো না। সেটার কারণ হচ্ছে আহ 2 ঘন্টায় কিন্তু আমাকে 2টা লেকচার শেষ করতে হবে, এবং সেটা মানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ 2টা অধ্যায়ও। তো সেটার জন্য আমরা আসলে কথা বলবো না। আপনারা শুধুমাত্র বুঝতে না পারলেই দ্রুততার সহিত হ্যান্ড রাইজ করে আমার থেকে বুঝে নেবেন। আর আরেকটা টেকনিক আমি একটু বলি। আহ, হয় কি, কখনো কখনো এটা শুধু আমার ক্লাস না, অন্য যে কোনো স্যারের ক্লাসই হোক, আমরা একটা পড়ানোর পরে বলি যে স্যার প্রশ্নটা বুঝি নেই। ঠিক আছে, এরকম ডিরেক্ট কখনো বলবেন না। হয় কি, হয়তো আপনি পুরো প্রশ্নটাই বোঝেন না, কিন্তু টেকনিক করবেন কি যে স্যার প্রথম লাইনটা বুঝি নাই, উনি বুঝিয়ে দিলেন। স্যার দ্বিতীয় লাইনটাও বুঝি নাই, মানে টেকনিক্যালি 3টে লাইন যদি থাকে, আপনি একবারে বলবেন না যে আমি 3টে লাইন বুঝি নাই, একটু বলবেন প্রথম লাইন বুঝি নাই, তাহলে স্যার একটু দ্বিতীয় লাইনটাও তো বুঝিয়ে দেন তো। আবার কখনো কখনো দেখা যায় যে প্রথম লাইনটা বোঝানোর পরে দ্বিতীয় লাইনটা আপনার অটো বুঝে ফেলবেন, তৃতীয় লাইনটা বুঝে ফেলবেন। এজন্য আর একবার এরকম না বলে, এটা টেকনিক, আমি দেখেন আমার সাথে আপনাদের সাথে আমার মিল হয় কিনা। টেকনিক্যালি বলবেন যে স্যার প্রথম লাইনটা বুঝি নাই, দ্বিতীয় লাইনটা বুঝি নাই, তাহলে তৃতীয় লাইনটা এরকম করে করে ডিরেক্ট এরকম করে বলবেন না। কেমন? এটা আপনাদের জন্য সুবিধার্থে বলছি আর কি। তো ঠিক আছে, আমরা যেহেতু বলছি আজকে 2টা অধ্যায়, সেহেতু আমরা কথা কম বলে একটু ই করে শুরু করব। কেমন? একটু শুরু করে দিই। 2টা অধ্যায়ের ভেতরে দেখেন, প্রথম অধ্যায়টা হচ্ছে লসাগু গসাগু। খুব 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 গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি 2টা হাত দেখছি, কিন্তু হাত পরে, আগে আমি মানে সমস্যাই দেখাই নাই। তাহলে সমস্যা হবে কেন? কেমন, আগে সমস্যা দেখাই। লসাগু গসাগু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর পরীক্ষায় থাকে। যেইটা লাগবে না সেই সব কথাবার্তাগুলো আমি বলবো না, শুধুমাত্র পরীক্ষায় যে কথাবার্তাগুলো লাগবে সেই সব কথাবার্তাগুলোই লাগবে। যেমন, একদম দেখেন, আমি প্রথম যে প্রশ্নটা দেখাচ্ছি, এই প্রশ্নটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, 90 সালে একটা প্রশ্ন আসছে। একদম সিম্পল। সিম্পলটা কি? সেটা হচ্ছে 4টা পূর্ণ সংখ্যা আছে, দেখেন, 5, 6, 10, 15। এইটার লসাগু কত, এটা জানতে চাইছে। আর এটা আমি একদম প্রথম রেখেছি এটার জন্য যে কতগুলো সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করা হয়, এই টেকনিকটা আমি আপনাদেরকে শেখাতে চাই। লসাগু করার বিভিন্ন কৌশল আছে, আমি সংক্ষিপ্ত কৌশল শেখাবো। আপনারা সেই কৌশলটাই রপ্ত করবেন। ঠিক আছে? তো যে বিষয়টা হচ্ছে, সেই কৌশলটাকে সংক্ষিপ্ত কৌশল হচ্ছে, টেনে টেনে যে করা হয় সেই কৌশলটাকে সংক্ষিপ্ত কৌশল বলা হয়। তাহলে টেনে টেনে করার কৌশলটাকে আমি একটু লিখে লিখে বুঝাই, তাহলে সুবিধা হবে। সেটা হলো 5, তারপরে 6, 10, তারপরে হচ্ছে 15। এরকম টান দিব, দেখেন, এরকম টান দিব। সংক্ষিপ্ত কৌশল হচ্ছে এটা, এই টান দিব। তো টান দিলে যে বিষয়টা হয়, বাঁ দিকে আমরা কমপক্ষে 2টার ভেতরে সবচেয়ে ছোট যে সংখ্যা কমন যায় সেটা কমন নিতে হবে। আমি আবার কথাটা বলছি, কমপক্ষে 2টার ভেতরে সবচেয়ে ছোট যে সংখ্যা কমন যায় সেই সংখ্যাটাকে কমন নিতে হবে। তাহলে 5, 6, 10 আর 15 ভেতরে, 6 আর 10-এর ভেতরে সবচেয়ে ছোট সংখ্যা কমন যায় 2। তাহলে 5, এটা থাকলো, এটা 3, এটা 5, এটা হচ্ছে 15। এখন পরের লাইনটায় আবার আসি। পরের লাইনটাও একই ঘটনা, এরকম টেনে টেনে করবো, এই কথা বলছি। দেখেন এখানে 5ও কমন যায়, 3ও কমন যায়, কিন্তু আমরা যে বিষয়টা হচ্ছে ছোটটা কমন নিব, অর্থাৎ 3 কমন নিব। এই কথাটা একটু বুঝতে হবে। তাহলে 3 কমন নিই, 5 থাকলো, এখানে 1, এটা 5 থাকলো, এখানেও এটা 5। এখন দেখেন 3টার ভেতরেই 5 কমন যায়, তাহলে 5 কমন নিই, এটা 1, এটাও 1, এটাও 1, এটাও 1। এখন একটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বাঁ দিক দিয়ে যে খাড়াগুলো থাকে, অর্থাৎ 2, 3, 5, এগুলোকে কমন উৎপাদক বলা হয়। আর এই নিচের দিকে শোয়ানো যেগুলো থাকে, এগুলোকে আনকমন উৎপাদক বলা হয়। তাহলে লসাগু নির্ণয় করার টেকনিকটা কি? লসাগুটা কেমনে নির্ণয় করব? লসাগুটা নির্ণয় করার টেকনিক হচ্ছে কমন, আমি কথাটা একটু লিখে দিচ্ছি, কমন ইনটু হচ্ছে আনকমন। আনকমন
অর্থাৎ কমন উৎপাদক কত আছে দেখেন তাহলে 2 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 5, আনকমন 1 2 3। যদিও একটা এক লিখলেই হতো, আমি চারটা একই লিখে দিলাম, যা থাকবে সমস্যা নেই। তার মানে এই লাইনটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে যে লসাগু নির্ণয় করার জন্য হলো কমন আর আনকমন উৎপাদক গুলো গুণ করে দিতে হয়, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন এটা হয় কত, 3 দুগুণী 6, 5 6 হচ্ছে 30। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে 30। আমরা যেটা দাগাবো সেটা হচ্ছে 30। এই অঙ্কটার মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার লসাগু নির্ণয় করার টেকনিকটা আমি শেখাতে চাই। আপনারা 84 পার্টিসিপেন্ট রয়েছেন, আশা করি আপনারা বিষয়টাকে বুঝতে পারছেন। আবারও আমি কথাটাকে বলছি, অন্য অন্য উপায়ও করা যায়, এই কথাগুলো আমরা শুনবো না। এই কৌশলটা সহজ, আপনারা এই কৌশলটা সবাই রপ্ত করবেন, ঠিক আছে? অনেকেই উত্তর করেছেন, অনেকেই লিখেছেন যে জি স্যার বুঝতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ, আমি সন্তুষ্ট হয়েছি বিষয়টা। আমি তারপরেও একবার রিক্যাপ করছি। প্রথম কথা হচ্ছে সংক্ষিপ্ত কৌশল। সংক্ষিপ্ত কৌশলটা হচ্ছে টেনে টেনে করা। ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনতে হবে। কমপক্ষে দুইটার ভেতরে সবচেয়ে ছোট যে সংখ্যা কমন যায় সেটা কমন নিতে হবে। 3ও যায় 5ও যায়, তাহলে 3 কমন নিতে হবে, দুইটার মধ্যে কমন হলেই হবে। এই বাঁদিকে যে উৎপাদক গুলো থাকে এগুলোকে কমন উৎপাদক বলা হয়, অর্থাৎ 2 3 5 এগুলোকে কমন উৎপাদক বলা হয়। আর নিচের দিকে যে শোয়ানো যেগুলো থাকে সেগুলোকে আনকমন উৎপাদক বলা হয়। তাহলে লসাগু নির্ণয় করার জন্য কমন আর আনকমন উৎপাদক গুলোকে গুণ করতে হয়। তাহলে গুণ করে দিলাম, গুণ করে আমরা পেলাম হচ্ছে 30। আমি আমি আশা করি আমরা প্রায় 100-র কাছাকাছি। আমি আশা করি আমরা 100 পার্টিসিপেন্টই প্রায় বুঝতে পারছি, ঠিক আছে? মানে আবারও বলা, আমরা মোর প্র্যাকটিস করব, সামনেও আমাদের প্র্যাকটিস থাকবে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই বলে আমি মনে করি, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছি, আপনারা অনেকেই অনেকেই উত্তর করেছেন। তাতে মনে হয় যে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? নেক্সট নেক্সট প্রবলেম যাই। এইবার দেখেন এখানে কি আসছে। এখানেও চারটা পূর্ণ সংখ্যা আছে, সেটার গসাগু নির্ণয় করতে বলছে। একটু ভিন্নতা আছে। গসাগুর ক্ষেত্রেও আমরা সংক্ষিপ্ত কৌশলে কমন আর আনকমন উৎপাদক বের করব, লসাগুর মতোই। আগে সেই কাজটা করি, পরের কথা আমি বলছি। তাহলে এটা হলো 32, 48, 56, 80। এখানে একটা কথা যেটা বলছিলাম টেনে টেনে করতে হয়, যে টানলাম। এখন এইখানে একটা কথা আছে, কথা কি হলো, লসাগুর ক্ষেত্রে বলছি কমপক্ষে দুইটার ভেতরে ছোট যে কমন যায়, কিন্তু গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে সবগুলোর ভেতরে কমন যায় এমন ছোট সংখ্যা নিতে হবে। এটা হলো তফাৎ। আবারও বলা, লসাগুর ক্ষেত্রে দুইটার ভেতরে কমন গেলেই আমরা কমন নিতে পারছি, বাট গসাগুর ক্ষেত্রে সবগুলোর ভেতরে সবচেয়ে ছোট যেটা কমন যাবে সেটাকে কমন নিতে হবে। তাহলে দেখেন এই চারটার ভেতরে সবচেয়ে ছোট কমন যায় হলো 2। তাহলে এটা কত, 16, এটা কত, 24, এটা কত, 28, এটা কত, 40। আবারও বলা, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটার ভেতরে কমন গেলেই হয়েছে, বাট গসাগুর ক্ষেত্রে সবগুলোর ভেতরে কমন যেতে হবে। এখানেও তাহলে সবচেয়ে ছোট কমন যায়, কত কমন যায়, 2 হলে কমন যায়, তাহলে এটা 8, এটা 12, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 20। আবারও এই চারটার ভেতরেই সবচেয়ে ছোট কমন যায়, কোন হয়েছে, মিস কমিউনিকেট হয়েছে, ঠিক আছে। 2 হলে এটা 4, এটা 6, এটা 7, এটা 10। আর কমন যাবে না। লসাগু হলে কিন্তু যেত, কারণ গসাগুর ক্ষেত্রে হলো সবগুলোর ভেতরে যেতে হবে। 4-এর ভেতরে যায়, 6-এর ভেতরে যায়, 10-এর ভেতরে যায়, কিন্তু 7-এর ভেতরে তো যায় না। সুতরাং এখান থেকে কমন নেওয়া যাবে না, ঠিক আছে? এখান থেকে কমন নেওয়া যাবে না। তাহলে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু না, গসাগু, গসাগু গসাগু হলো শুধু কমন, শুধু কমন উৎপাদক গুলোর গুণফল। তার মানে এই বাঁদিকে খাড়াগুলো, তাহলে সেটা কত হয়, 2 × 2 × 2, তার মানে এটা 8 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গ, 8 হবে।
এইট হবে, এইট। আসাদুজ্জামান ঠিক আছে। মিহির, আপনার উত্তরটা একটু ভুল হয়েছে। শিলি ঠিক আছে। রুবাইয়া মাইন, আপনারটাও ঠিক আছে। রিদি ঠিক আছে। শারমিন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। মেহেদি হাসান ঠিক আছে। কি রুমিয়ারা খাতুন, আপনারটাও ঠিক আছে। আফরোজাও আপনারটাও ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। উম্মে রুমান, বলেন বলেন, কি বলতে চান, বলেন বলেন আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আমি হচ্ছে আগের ম্যাথে একটু দুইটা তিনটা অঙ্ক একটু বুঝি নাই, করতে পারি নাই, একটু বুঝে নিতাম। আচ্ছা, হয়েছে কি, মানে শুরুতেই আমি কিন্তু বলছি যে আজকে আমাদেরকে 2 ঘন্টায় 2টা লেকচার শেষ করতে হবে। জি স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমার ওই ম্যাথ গুলো আমি একাই চেষ্টা করছি কিন্তু পারতেছি না, এজন্য বলতেছি। সলভ ক্লাস একটু দেখাই, হ্যাঁ, সলভ ক্লাসে। না হলে হয়েছে কি, স্যার আমাদের সলভ ক্লাস কালকে ছিল, কিন্তু কালকে তো কোনো মানে স্যার আমাদেরকে এগুলা বিষয়ে কথা মানে পড়ালেখার কোনো ম্যাথে বা ইংলিশের ওগুলা বিষয়ে তো কোনো সলভ দেয়নি, এই জন্য বলতে পারিনি। না কেন দিবে না, সলভ ক্লাস মানে তো হচ্ছে ওই যে জেরিন তাসমিনও কিন্তু বলছে জব ক্লাস, সলভ ক্লাস একটু দেখাবেন প্লিজ, হ্যাঁ সলভ। না হলে দেখেন আজকে একটা লেকচার হলেও হয়তো, মানে। জি জি, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নূরজাহান, নূরজাহান বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আপুর সাথে আমার কথা মিল আছে আর কি, আমি ওই একই কথা বলতে যাচ্ছিলাম। লাস্টের যে দুটি সলভ গণিত ক্লাসে। ছিল, অর্থাৎ হ্যাঁ, লাস্টের তিনটা গণিত স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কথা বললে প্লিজ, মানে আমার জন্য আরাম হবে, আপনাদের জন্য ই হবে, ঠিক আছে। জি আমি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ মানে আবারও বলছি যে আমাদের কিন্তু 2টা টপিক 2 ঘন্টায় শেষ করতে হবে, ঠিক আছে। সুতরাং ওকে আমরা স্যার। কথাগুলো না বলি প্লিজ, আপনাদের স্বার্থে। কথা বললে আমার জন্য সুবিধা, আমার কষ্ট কম হয়, যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। অঙ্ক করাইতে কিন্তু কষ্ট হয়, কিন্তু বিষয়টা হলো কি, আমি তো এখানে দাঁড়িয়েছি কমিটমেন্ট করে যে আমি আপনাদেরকে শেখাবো। সুতরাং ওই চিন্তা করলে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেমন? সুতরাং আল্লাহর কাছ থেকে না করার জন্য ঠিক আছে। নেক্সট নেক্সট নেক্সট। আশা করি এইটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি সবাই, হ্যাঁ। আবার বলে এইটা কিন্তু বেসিক, আপনারা 1 আর 2 বুঝতে না পারলে সামনের অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য সাবধান। আপনারা 90 জন রয়েছেন, তার ভেতরে আমি একজন, তাহলে মানে 89 জন আছেন। মানে একদম যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, হয়তো বেশিরভাগই আগে থেকেই জানেন, তাদেরকে ধন্যবাদ। আর না হলেও যেন এখন বিষয়টাকে শুনে রাখেন। এখন আসি পরের প্রবলেমে, আসি পরের প্রবলেমে আসি, দেখি কি আছে। এইটা একটু দেখেন। এইটা হচ্ছে 3টে ভগ্নাংশ আছে, 5/6, 1/2। এখানে শুধু 3 আছে, কিন্তু দেখেন আসলে আছে এরকমের 3/1। হরে কখনো 1 লেখা হয় না, কিছু নাই মানে 1 আছে। তার মানে 3টে ভগ্নাংশ আছে, এইটার লসাগু নির্ণয় করতে বলছে। এখান থেকে আমি শেখাতে চেয়েছি যে ভগ্নাংশের লসাগু আপনারা কিভাবে নির্ণয় করবেন, ঠিক আছে। এইটা আমি একেবারে নোটে লিখে দিচ্ছি, দেখেন। কথাটা হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশের লসাগু, হ্যাঁ, এটা মুখস্থ রাখবে আর লসাগু। ভগ্নাংশের লসাগু করার উপায় হইল লবগুলো, লবগুলো লসাগু, হ্যাঁ। তার মানে বিষয়টা হচ্ছে যেগুলো উপরে থাকবে, উপরের গুলো হলো লসাগু করবেন, আর হরগুলোর লসাগু। এইটা যেন একদম মুখস্থ থাকে। যখন ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলবে, তখন উপরের গুলো অর্থাৎ লবগুলোর হচ্ছে লসাগু করবেন, নিচের গুলো অর্থাৎ হরগুলোর গসাগু করবেন। এইটার প্যারালাল আমি এই বিষয়টা একটু শিখতে চাই। ভগ্নাংশের গসাগু, সেটা হলো লবগুলোর গসাগু। তফাৎটা দেখেন, এটা একদম জড়িয়ে যেতে পারবে না, মনে রাখবেন। আর হরগুলোর গসাগু।
এই দুইটা জিনিস মনে রাখেন। আসতেই তো পারে ভগ্নাংশের লসাগু, চাইতেই পারে ভগ্নাংশের গসাগু। একটা টেকনিক মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন, যখন লসাগু চায় তখন লবগুলোর লসাগু করতে হয় আর হরগুলোর গসাগু করতে হয়। যখন গসাগু করতে বলে তখন লবগুলোর গসাগু করতে হয়, হরগুলোর উল্টোটা। মানে ভগ্নাংশের যা চায় উপরের গুলোর তাই, নিচেরটা উল্টা। এইভাবে মনে রাখা যায় কিনা দেখেন, এইভাবে মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে। আমিও তো এইভাবে মনে রাখি, না হলে আমি তো এখন বই দেখে আপনাদেরকে পড়াতে বসিনি। কেমন কি ক্লাস আছে এটা কিন্তু আমরা জানিও না, জুম ওপেন করলে তখন আমরা জানি স্যার এই বিষয়ের উপরে ক্লাস। কিন্তু এইভাবে সন্দেহ তো আমরা মনে রাখি, ঠিক আছে। জেরিন তাসমিন বলছে ওকে, ওকে ঠিক আছে, যদি ওকে থেকেই থাকে আপনারা আমাকে এই অঙ্কটা করে দেন। দেখেন এখানে তিনটা ভগ্নাংশ, অর্থাৎ আপনারা হচ্ছে লবগুলোর লসাগু করেন। তাহলে লবগুলোর লসাগুর যে বিষয়টা হলো 5, 1 আর 3। দেখেন এখানে এই তিনটার ভেতরে দুইটার মধ্যে কিছুই কমন যায় না, শুধু এক কমন যায়। তাহলে এটা 5 থাকে, এটা 1 থাকে, এটা 3 থাকে। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 1 × 5 × 1 × 3, তাহলে হবে হচ্ছে 15। এবার হরগুলোর গসাগু অর্থাৎ 6, 2, কিছু নাই মানে হচ্ছে 1। এটার ভেতরেও কিন্তু 1 ছাড়া ভিন্ন কিছু কমন যায় না, 2, 1। তাহলে গসাগু কত হবে? গসাগু বলছি শুধু কমন, তার মানে কমন আছে 1। তাহলে আমার প্রশ্ন হচ্ছে নির্ণেয় গসাগু, তাই না? প্রশ্নটা হচ্ছে নির্ণেয় গসাগু, তার মানে ভগ্নাংশের আমি নির্ণেয় কথাটা বললাম, নির্ণেয় গসাগু, সরি গসাগু না, কথাটা ভুল লিখছি। নির্ণেয় হচ্ছে লসাগু, হ্যাঁ। তাহলে দেখেন 15/1, তার মানে হরে কিন্তু আমরা 1 লিখি না, হরে 1 উজ্জ থাকে। সঠিক উত্তর হবে হচ্ছে শুধু 15। আমরা হরে 1 লিখি না, সঠিক উত্তর হবে হচ্ছে 15। দেখেন সবাই বিষয়টা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন। সর্বশেষ হ্যাঁ, অনেক অনেক অনেক, আমি নাম নাই বলি, অনেকেই কিন্তু উত্তর করেছেন। যেটা হচ্ছে অনেকেই, তবে একটু ভিন্ন রকম কিন্তু উত্তর কারো কারো আসছে, যদি একটু মিলিয়ে নিতেন। দেখেন কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। একদম সিম্পল। ওই যে কমপক্ষে দুইটার ভেতরে 5, 1, 3-এর ভেতরে তো 1 ছাড়া দুইটার ভেতরে কিছু কমন যায় না। 6, 2, 1-এর ভেতরে তো তিনটার ভেতরেই হচ্ছে আহ দেখেন 6, 2, 1 তিনটার ভেতরেই কমন যায় এমন ছোট সংখ্যা 1 ছাড়া ভিন্ন কিছু নাই। আবারও বলছি, 6, 2, 1 এই তিনটার ভেতরে 1 ছাড়া ভিন্ন কিছু কমন নাই, তো আমরা একই নিছি। তাহলে মানে হরগুলোর গসাগু হবে 1। আমরা তো কখনো হরে 1 লিখি না, এই কথাটা একটু বলছি বারবার। হরে হরে 1 লিখি না, ঠিক আছে, লিখি না। কথাটা বোঝা গেল কিনা দেখ। হরে 1 লিখি না, লবে কিন্তু লিখি, ঠিক আছে। বিষয়টা এরকম কিছু। হ্যাঁ, খাদিজা খাতুন বলেন, বলেন খাদিজা বলেন। খাদিজা বলেন, আপনাকে আনমিউট করা হয়েছে। খাদিজা বলেন, বলেন, আপনাকে আনমিউট করা হয়েছে কিন্তু। মিতু, আপনি কি বুঝতে পারছেন? মিতু লিখছে নিচের গসাগুটা আবার বুঝান। বলছি 6, 2, 1 এই তিনটার ভেতরে 1 ছাড়া ভিন্ন কিছু কমন যায় না, কারণ গসাগু হচ্ছে সবগুলোর ভেতরে কমন যাইতে হবে। মিতু দেখেন আপনি কথাটা বুঝতে পারছেন কিনা। মিতু যদি বুঝতে পারে তাহলে কি একটু বলেন। আমি আবারও বলছি 6, 2, 1 এই তিনটার ভেতরে 1 ছাড়া ভিন্ন কিছু কমন যায় না, যার কারণে 6, 2, 1-এর গসাগু হবে হচ্ছে 1। রত্না বলছে স্যার আর একবার বুঝিয়ে বলেন। ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে রত্না। ভগ্নাংশের লসাগু নির্ণয় করার জন্য লবগুলোর লসাগু করতে হবে। তাইলে 5, 1, 3-এর লসাগু করেছি, সেটা হলো এখানে দুইটার ভেতরেও কমপক্ষে 1 ছাড়া ভিন্ন কিছু কমন যায় না, তাহলে 1 থাকে। লসাগু হলো কমন আর আনকমন, কমন আছে 1, আনকমন আছে 5, 1 আর 3। আর গসাগু হইলো হরগুলোর গসাগু করতে হবে, সেই হরগুলোর গসাগু করলাম। খাদিজা খাতুন, আপনাকে আমি লাইন দিতে চেষ্টা করেছি, কিন্তু কেন লাইন পাচ্ছি না আমি জানি না। আপনার সাথে সংযুক্ত হতে পারলাম না। আপনি পরবর্তীতে একসময় আবার চেষ্টা করে দেখেন। আমি আবারও তারপর নোট একবার দেখাচ্ছি। দেখেন এই দুইটা লাইন মুখস্থ থাকতে হবে।
যদি কেউ বুঝতে অসুবিধা হয়, সেই কথাটা কিন্তু বলছি যে আমরা লবগুলোর লসাগু করেছি, অর্থাৎ উপরের গুলোর লসাগু করেছি, আর হরগুলোর হচ্ছে গসাগু করেছি। সেটা হইলো আহ আর দেখি আপনারা এবার বুঝতে পারছেন কিনা, এইটা একটু করে দেন। শাহনাজ পারভীন বলছে এই অঙ্ক কয়েকটা দেন, দিলাম এই একটা অঙ্ক, দেখেন করেন। এটা আমি আপনাদের সবার থেকে উত্তর চাই, কিন্তু একটু ভিন্ন কথা আসছে, এটা খেয়াল করতে হবে, এটা মনে রাখতে হবে। তিনটা ভগ্নাংশ দিছে দেখেন, সেটার গসাগু কত এটা জানতে চাইছে, করে দেন। সবার থেকে আমি উত্তর চাই, একদম সবার থেকে। অন্তরা অন্তরা রেহানা আক্তার ঠিক আছে। সাইফুল রহমান আপনারটাও ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। আহ, বিষয়টা হচ্ছে আমরা প্রথমেই যেটা হলো যে কাজটা করতে হবে সেটা হলো সেটা হলো 4, 8 আর 2, এইটার আমরা গসাগু করব। ধরেন 2 যায় তাহলে 2, এটা 4, এটা 1, তাহলে গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে 2। এবার হলো 5, 15 আর হচ্ছে 3, এইটার লসাগু করতে হবে, তাহলে 3, 5, 5, 1, এখান থেকে আবার 5 যাবে, তাহলে 1, 1, 1, তাহলে এইটার লসাগু কত হবে? লসাগু লসাগু হবে হচ্ছে, কমন আছে 3 আর 5, এখানে আনকমন আছে 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে এটা পাওয়ার। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে হলো উপরের গুলো লসাগু আর নিচের হলো, তাহলে নির্ণয় গসাগু মানে ভগ্নাংশের গসাগু, সেটা হলো 2/15। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ, 2/15। হ্যাঁ ঠিক আছে, আপনারা অনেক 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 পার্টিসিপেন্ট উত্তর দিয়েছেন। আমি আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। একই কথা, কিন্তু আপনারা ওই কথা ভুলে গেলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? অনেক অনেক অনেকেই উত্তর দিয়েছেন। আমি আশা করি সবাই বিষয়টা একদম বুঝতে পারছেন, সহজ বিষয় কিন্তু, কঠিন কিছু না। ডান, এটা ডান, বুঝতে পারছি সবাই। আশা করি সবাই বুঝতে পারছে বিষয়টা, হ্যাঁ। কারণ একটা কথা কি বলতো, বিভিন্ন নামগুলো সরাইতে চাই, কমেন্টটা বড় করতে চাই, এই অ্যারোটা একটু ক্লিক করবো নাকি? না, করবো। পার্টিসিপেট করলে হয় না। রানা, নেক্সট নেক্সট যাই তাহলে, হ্যাঁ নেক্সট যাই আমি। সবাই বুঝতে পারছেন এবং ডান এমন কথাই বলা দেখেছি আমি। নেক্সট এই প্রশ্নটা একটু দেখেন, একদম সহজই একটা প্রশ্ন। সেটা হচ্ছে, বলছে 1001 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু। এই কথাটা একটু, একটা কথা একটু মনে রাখতে হবে, তাহলেই হবে। বলছে 1001 সংখ্যাটি এটা কোন সংখ্যাগুচ্ছের লসাগু। এই টাইপের প্রশ্ন যখন হবে তখন আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো এই 1001 এটা কিন্তু বিজোড় সংখ্যা, বিজোড় বিজোড়। কারণ 1001কে 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, বিজোড় সংখ্যা। প্রথমেই যেটা খেয়াল করবেন যে এটা কি জোড় না বিজোড়। রিদি, উত্তরটা তো সঠিক হয় নাই। একটু কথা শুনি তাহলে উত্তরটা সঠিক হয়ে যাবে, ঠিক আছে? সেটা হলো, প্রথমে খেয়াল করবেন, তাহলে খেয়াল করলাম 1001 বিজোড়, তার মানে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। এখন খেয়াল করেন, ক অপশনে 13, 77, 91, 143, এই চারটা সংখ্যাই বিজোড়। এই চারটা সংখ্যাই বিজোড়। এই যদি কোনো সংখ্যাগুচ্ছের ভেতরে সব সংখ্যাগুলো বিজোড় থাকে, সেটার লসাগু কত সেটা আমরা বলতে পারবো না, বাট কেমন এটা বলতে পারবো। অর্থাৎ
এই চারটা সংখ্যার লসাগু হবে হচ্ছে একটা বিজোড় সংখ্যা। দেখেন আমার কথা বুঝতে পারছেন কি? আর এই যে বাকি তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের লসাগু হবে জোড়। তাহলে কখন জোড় হবে কথাটা একটু শুনি। সেটা হচ্ছে যে কোনো সংখ্যাগুচ্ছের ভেতরে যদি কমপক্ষে একটা সংখ্যা জোড় থাকে, কমপক্ষে এক কথা বলতে বোঝায় একটা হতে পারে, একাধিক হতে পারে, সব হতে পারে। খেয়াল করুন, এখানে 22 আর 26 দুইটা সংখ্যা, সুতরাং এই চারটা সংখ্যার লসাগু একটা জোড় হবে। আপনারা দেখেন এখানেও 26 আছে, 154 আছে। যেহেতু কমপক্ষে একটা অর্থাৎ দুইটা আছে, সুতরাং এটার লসাগু জোড় হবে। এখানেও দেখেন দুই, এই যে একটা আছে, সুতরাং এটার লসাগুটা জোড় হবে। মানে কথাটা হচ্ছে বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু বিজোড় হয়, এবং সংখ্যাগুচ্ছের ভেতরে কমপক্ষে একটি সংখ্যা জোড় থাকলে লসাগু জোড় হয়। বাস্তব উদাহরণ দেখেন, কত পারি না, আল্লাহ আমাদের এই শক্তি দেয় নাই, কিন্তু কেমনটা পারি, কেমনটা পারছি। আপনারা করে দেখতে পারেন। প্রথম অপশনের লসাগু একটা বিজোড় সংখ্যা হবে, খ গ ঘ এর লসাগু একটা জোড় সংখ্যা হবে, প্রত্যেকটা লসাগু একটা জোড় হবে। কত হবে পারি না, কত পারি না, আল্লাহ আমাদের এই শক্তি দেয় নাই, কাউকেই দেয় নাই, আমরা এটা পারি না। কেমনটা পারি দেখেন, আমি কথাটা লিখে দিব, তার আগে দেখেন উদাহরণ দিয়ে বাস্তব বুঝতে পারছে কিনা। তার মানে এটা ট্যাকটিকটা হচ্ছে, প্রথমে খেয়াল করবেন যে সংখ্যাটা কি জোড় না বিজোড়। যদি বিজোড় হয় তাহলে সংখ্যাগুচ্ছ বিজোড়, আর যদি জোড় হয় তাহলে কমপক্ষে একটা জোড় থাকতে হবে। আমি কথাটা লিখে দিব, আগে উদাহরণে আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ক, প্রথমটা হবে। কথাটা হচ্ছে বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু বিজোড় হয়, আর সংখ্যাগুচ্ছের ভেতরে কমপক্ষে একটি সংখ্যা জোড় থাকলে লসাগু জোড় হয়। আমি কথাটা লিখে দেবো, এইটা যদি বুঝতে পারেন তাহলে আমি লিখে দেবো। ঠিক আছে, কথাটা আমি লিখে দিচ্ছি দেখেন। কথাটা হচ্ছে বিজোড় বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু বিজোড় হবে। দুইটা কথা, 2 নম্বরে হচ্ছে সংখ্যাগুচ্ছের মধ্যে কমপক্ষে একটি সংখ্যা জোড় হলে লসাগু জোড় হবে। দেখেন আমি কথাটা একদম লিখে দিয়েছি, একদম 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 কথাটা যেন মাথায় থাকে। বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু বিজোড় হবে, অর্থাৎ সব কটা সংখ্যা যদি বিজোড় থাকে তাহলে সেটার লসাগুটা বিজোড় হবে। আর সংখ্যাগুচ্ছের ভেতরে কমপক্ষে একটা বলতে একটাও হতে পারে, একাধিকও হতে পারে, সবগুলোও হতে পারে। যদি জোড় হয় তাইলে কিন্তু লসাগুটা জোড় হবে। আপনারা যদি একটু রিক্যাপ করেন তাহলে আপনারা খেয়াল করেন, কর চারটা সংখ্যাই বিজোড়, তাহলে সেটার লসাগু বিজোড়। বাকি তিনটে অপশনের ভেতরে কমপক্ষে একটা সংখ্যা জোড় আছে, তাহলে তার লসাগু গুলো জোড় হবে। তাহলে যেহেতু 1001 বিজোড়, সেহেতু বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে ক। আহ আমি আশা করি এবার সবাই বিষয়টা বুঝতে পারছি। বিষয়টা মেহেদি হাসান খান বলছে, স্যার ক্লিয়ার হয়েছে এবার। মেহেদি, তোমার থেকে আমি এবার এখনই একটা প্রশ্ন দেখাবো, এটা তোমার থেকে প্রথম নিব, বাকি 90 জন থেকে আমি সবার থেকে উত্তর চাইবো, পরে উত্তর চাইবো। দেখো এইটা একটু আমাকে করে দাও, দেখো এইটা একটু করে দাও। আমি এটা শুধু তোমাদের সবার কাছ থেকে উত্তর চাই, আমার শেখানোর কিছু নেই, এটাও একটা পরীক্ষার প্রশ্ন। দেখো তোমরা প্রথমেই চেক করে দেখো 2002 কি জোড় না বিজোড়। আর প্রথম কথা হচ্ছে শাহনাজ পারভীন কিন্তু উত্তর দিয়েছে, শাহনাজ পারভীনের উত্তরটা সঠিকও হয়েছে।
তামান্নার উত্তরটাও ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই যে সবাই সবাই সবার উত্তরটা হইতেছে এখন। ঠিক আছে ঠিক আছে, অনেক 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 নাম। হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমরা সবাই সবাই বুঝতে পারছি। হ্যাঁ সবাই বুঝতে পারছি, ঠিক আছে। সবাই বুঝতে পারছি বলতে আমার কাছে মনে হয়। তার মানে এখানে একটু কথা খেয়াল করতে হবে। বলছে 2002 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু নয় বলছে, কিন্তু খেয়াল করতে হবে নয়। তাহলে যে কথাটা আগেই বলছি যে এইটার লসাগু হবে হচ্ছে বিজোড়, আর এই বাকি তিনটার লসাগু হবে হচ্ছে জোড়। তো ও কিন্তু নয় বলছে, নয়। যেহেতু 2002 এটা কিন্তু জোড় সংখ্যা, জোড়। খেয়াল করছি বিষয়টা, কারণ 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে নয়, এই প্রথমটার লসাগু কোনোভাবেই হতে পারে না, কারণ ওর তো একটা লসাগু যেটা হবে সেটা একটা বিজোড় সংখ্যা হবে। যেহেতু 2002 জোড় সংখ্যা, সেহেতু প্রথম অর্থাৎ বিজোড় সংখ্যা গুচ্ছের লসাগু নয়। তার মানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ক, প্রথমটা হবে। দুইটাই কিন্তু পরীক্ষার প্রশ্ন। আমি আবারও টেকনিকটা বলছি, প্রথমে আপনারা জোর আর বিজোর এই কথাটা চেক করে দেখবেন। হ্যাঁ আপনাদের অনেক 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 নামের ঝুলি। আমার কাছে মনে হয় আমরা 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 সবাই বিষয়টাকে বুঝতে পারছি। নূরজাহান, শিলি, তারপরে রুমাইরা খাতুন, বৃষ্টি, তারপরে হচ্ছে কাজী স্বর্ণা, ইমরান তালুকদার, সুফিয়া, রিদি, ফারহানা আক্তার, দীপু রানী, খাদিজা খাতুনের উত্তরটা একটু হয়তো টাইপিং এ ভুল হয়েছে, মৌসুমী ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মমিন ঠিক আছে বিষয়টা, সুস্মিতাও ঠিক আছে। উম্মে রুমান বলছে আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো বলছি। ঠিক আছে ঠিক আছে। অন্তরা অন্তরাও ঠিক আছে, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস কেবল বলছে স্যার আবার আর একবার বলেন। জান্নাতুল ফেরদৌস বলছি যে যেহেতু 2002 জোড় সংখ্যা, সেহেতু বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু নয়। আবারও কথাটা বলছি, যেহেতু 2002 জোড় সংখ্যা, সেহেতু বেজোড় সংখ্যা গুচ্ছের লসাগু নয়। কারণ ক অপশনের লসাগুটা হবে হচ্ছে বিজোড়। বাকি তিনটা সংখ্যাগুলোর ভেতরে কমপক্ষে একটা সংখ্যা জোড় থাকায় লসাগু জোড় হবে। তাহলে ও তো নয় বলছে, নয়। নয় বলার কারণে প্রথমটা হবে জান্নাতুল ফেরদৌস। আপনি বিষয়টাকে বুঝতে পারছেন কিনা জানি না। আহ আমার স্ক্রিনে দেখা যায় 929223, তিনি বলছেন স্যার আমার নামটা তো একটু বলেন। কিভাবে আমি বলবো বলেন, আপনার তো এখানে লেখা উঠতেছে, লেখা একটু কারেকশন করতে হবে। এখানে লেখা উঠতেছে 929223, কেমনে আমি নাম বলবো বলেন। তাহলে তো আমার হচ্ছে এই বসুন্ধরা মানে সিটির লিটন দেয়ান চিশতির কাছে যাইতে হবে। সেই সক্ষমতা তো আমার কিছু নাই যে আমি আপনাদের মুখ দেখে নাম বলে দিব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আমার পক্ষে বলা সম্ভব না। আপনার হয়তো এটা একটু এডিট করতে হবে, ঠিক আছে। আহ ঠিক আছে ঠিক আছে। আহ ইসরাত ইসরাত জাহান ইলা, ইসরাত জাহান ইলা, এটা আপনি অন্যদের নামগুলো কিন্তু আমি পড়তে পারি, কারণ ওরা এটা কিভাবে করতে হয়, যে ধরেন মৌসুমীও বলছে। আহ, মৌসুমী কে বলছে কমান্ড যায় না, আমি তো দেখতে পাচ্ছি লিখছেন স্যার আমি কমান্ড করলে যায় না কেন, যায় যায় কমান্ড যায়। ঠিক আছে, নামটা একটু করতে হবে, কিভাবে হয়তো লিখতে হবে। আপনার এখানে স্ক্রিনে নাম আসে 92923। হ্যাঁ ওকে, আমরা একটু পরে ফিরে আসি। আমার মনে হয় এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ নেক্সট এই প্রশ্নটা দেখেন। এখন আমরা নতুন একটা কথায় চলে আসছি। আস্তে আস্তে আমরা কিন্তু একটু অ্যাডভান্স রূপে যাব, বাট সেই অ্যাডভান্স রূপটা কিরকম পরীক্ষার প্রশ্ন হতে পারে তেমন কিছু। খেয়াল করুন, এই প্রশ্নটাই কিন্তু লসাগু না গসাগু এমন কোনো কথা বলা নাই। ঠিক আছে, একটা কথা আমরা একটু শুনে আসি, এটা একদম ঠান্ডা মাথায় মানে একদম মুখস্থ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। প্রশ্নের ভেতরে দেখবেন এরকম বলা থাকে যে কোন ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম অবলিক হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা। এই কথা যদি বলা থাকে তাহলে আপনারা লসাগু করবেন না। আবারও বলছি, যেই ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দিব সেই ইনফরমেশন গুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, ইনফরমেশন গুলো থেকে আপনারা
ভুলে যেতে পারবেন না, বলতে পারবেন না যে মনে থাকে না, মনে রাখতে পারি না, না মনে রাখতে হবে। এটা হলো কথা, কেমন? আমি আবারও বলছি, প্রশ্নে যখন বলা থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা কিংবা কোন লঘিষ্ঠ সংখ্যা, এই কথা যখন বলা থাকবে তখন আপনার প্রদত্ত সংখ্যাগুলোর হচ্ছে আমরা লসাগু করবো। কেমন? প্রশ্ন দেখাবো, দেখাবো লিজা আক্তার, প্রশ্ন দেখাবো। আবার প্রশ্নে যখন থাকবে কোন বৃহত্তম, অবলিক হচ্ছে গরিষ্ঠ সংখ্যা, তখন আমরা প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু করব। এই কথাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? একদম, যদি আগে থেকে জানা থাকে একদম মোস্ট ওয়েলকাম, একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ। যদি মনে নাও থাকে, এখন রপ্ত করে ফেলেন, হয়ে গেছে, আর কিছু না, কঠিন কিছু না। আমরা জানি না, এই কথা আর বলবো না, জানি না, এখন শুনে ফেলছি, জানি, ঠিক আছে? একদম এরকমই মনে থাকবে যে প্রশ্ন যদি কোন ক্ষুদ্রতম লঘিষ্ঠ সংখ্যা থাকে তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লসাগু করব। প্রশ্ন যখন কোন বৃহত্তম অথবা গরিষ্ঠ সংখ্যা বলা থাকবে তখন প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু করব। আসেন দেখি আমাদের প্রশ্নটা কি আছে, আপনারা খেয়াল করেন। বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা, এখানে একটা শর্ত বলা আছে, বলছে যে 2 যোগ করলে, হ্যাঁ, বলছে 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো যাই যে থাকুক, আমরা শর্তটা প্রথমে বিবেচনা করব না, আমরা প্রথমেই বিবেচনা করব প্রশ্নের ভেতরে কি কোন লঘিষ্ঠ বলা আছে বা কোন ক্ষুদ্রতম বলা আছে, এটা খেয়াল করবো না, বৃহত্তম বা গরিষ্ঠ বলা আছে, ঠিক আছে? উম্মে রুমান অলরেডি উত্তর করেছেন, এবং সেটা সঠিক উত্তরও হয়েছে, ঠিক আছে বিষয়টা। তার মানে আমরা যে বিষয়টা হলো প্রথমেই তাহলে 12, 18, তারপর 24, এটার লসাগু করব। আমি যে কথা বলছি যে কমপক্ষে দুইটার ভেতরে সবচেয়ে ছোট কমন যায় এমন হলেই হবে। তাহলে এখানে কমন সবচেয়ে কমপক্ষে বলতে তিনটার ভেতরে 2 যায়, তাহলে এটা 6, এটা 9, এটা 12। আবার কমপক্ষে দুইটার ভেতরে 6 আর 12-র ভেতরে সবচেয়ে ছোট 2 যায়, তাহলে এটা 3, 9 থাকলো, এটা 6। আবার তিনটার ভেতরেই 3 দেওয়া যায়, তাহলে এটা 1, এটা 3, 3 9, এটা 3 2 6। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে কমন 2 × 2 × 3, আনকমন 1 × 3 হচ্ছে 2, সেটা লসাগু হয় হচ্ছে 72। লসাগু 72, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? এখন একটু কথা খেয়াল করতে হবে। বিষয়টা হচ্ছে, বলছে আমি বৃত্তের মধ্যে দিয়ে দেখাইছি, দেখেন, বলছে যে 2 যোগ করলে সে 12, 18, 24 দ্বারা বিভাজ্য হয়। 2 যোগ করলে বিষয়টা এরকমের, ধরেন আপনাদের যে কোনো একজনকে আমি 2 টাকা দেওয়ার পরে, অর্থাৎ আমার 2 টাকা দেওয়ার পর মানে 2 টাকা আপনার সাথে যোগ হওয়ার পরে 72 টাকা হয়েছে। তাহলে আমি যদি জানতে চাই যে আপনার কাছে কত টাকা ছিল, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি 72 থেকে 2 বিয়োগ করে বলবেন যে স্যার আমার কাছে 70 টাকা ছিল। আমি আবারও বলছি, আমি 2 টাকা দেওয়ার পরে, অর্থাৎ আমি আপনার কাছে 2 টাকা যোগ হওয়ার পরে 72 হয়েছে, তাহলে আপনার কাছে ছিল কত? তাহলে আপনি বের করার জন্য 72 থেকে 2 বের করবেন। এখানে প্রশ্নটা কিন্তু বলছে 2 যোগ করলে 72 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে হচ্ছে 72 বিয়োগ 2, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 70। তার মানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ, দ্বিতীয়টা হবে। অনেক অনেক নাম, আমার কমেন্ট বক্স পুরা ভরে গেছে, আমি এই নামগুলো পড়তে চাই না, ঠিক আছে? আমি আশা করি বিষয়টাকে বুঝতে পারছি। সংক্ষেপে একটু মনে রাখতে বলতে পারি, সেটা হচ্ছে যে যোগ করার কথা বললে বিয়োগ করবেন। যারা কেন এটা বুঝতে না পারেন তাদের উদ্দেশ্যে বলছি যে যোগ করার কথা বললে আপনারা বিয়োগ করবেন কেন। আমি আবারও যদি বলি যে আপনাদের যে কোনো একজনকে আমি 2 টাকা দেওয়ায় আপনার কাছে 72 টাকা হয়েছে, তাহলে আপনার কাছে ছিল কত? তাহলে আপনার কাছে ছিল 72 বিয়োগ 2, 70 টাকা ছিল। আমি 2 টাকা দেওয়ায় 72 টাকা হয়েছে, তাহলে আপনার কাছে ছিল 70 টাকা। তার মানে এখানে কিন্তু 2 যোগ করলে 12, 18, 24 দ্বারা বিভাজ্য হয়েছে, 2 যোগ করলে 72 হয়েছে, তাহলে নিশ্চয়ই সংখ্যাটা 72 বিয়োগ 2। তাহলে আমি আবারও কথাটা একটু বলছি, সেটা হচ্ছে সংক্ষেপে ছাত্র জীবনে কম চিন্তা করলেও হয়। আসলে একটা বিষয় যেটা বলি,
আমাকে দিয়ে আমি যদি বলি, আমাকেই যদি আপনারা ইভ্যালুয়েট করতে বলেন, আমি কিন্তু আমার ছাত্র জীবনে এত ক্লিয়ার কনসেপ্ট ছিল না, ঠিক আছে? এখন পড়াতে পড়াতে একটা কনসেপ্ট চলে আসছে, বেড়ে গেছে। আমার কাছে মনে হয় যে আমি ছাত্র জীবনে যদি এত ভালো বুঝতাম তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। সুতরাং আপনারা কিন্তু ছাত্র, একদম যে ক্লিয়ার কনসেপ্ট থাকবে তা না, বাট তাই বলে পরীক্ষায় করা যাবে না, একটু ধরে রাখবেন, প্র্যাকটিসের উপরে থাকবেন, ঠিক আছে? বিষয়টা এরকম কিছু আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন যে যোগ করার কথা বললে আপনারা বিয়োগ করবেন, তাহলে স্বভাবতই কথা চলে আসতে পারে। বা কি উত্তর হতে পারে এইটা আমি একটু চেক করে দেখতে চাই। সেটা হলো, যদি এই কথা থাকে তাহলে কি করবেন, এই অঙ্কটা একটু করে দেন, দেখেন এখানে কি কথা বলা আছে। আগেরটায় তো যোগ করার কথা বলছিল, তাই আমরা বিয়োগ করেছিলাম। এবার প্রশ্নটায় বিয়োগ করার কথা বলছে, এবং প্রথম কয়েকটা পয়েন্ট আপনারা কি এটাকে লসাগু করবেন না গসাগু করবেন সেটাও ভেবে দেখেন। দুইটা কথা ছিল, ক্ষুদ্রতম আর বৃহত্তম, দেখেন সেইটার কোনটা আছে। নিশ্চয়ই ক্ষুদ্রতম কথা বলা থাকার কারণে লসাগু করব, যোগ করার কথা থাকলে বিয়োগ করব, বিয়োগ করার কথা থাকলে আমরা যোগ করব। এখানে যেহেতু বিয়োগ করার কথা বলছে, সুতরাং আমাদেরকে যোগ করতে হবে। সুস্মিতা, শিলা আক্তার অলরেডি সঠিক উত্তর দিয়েছে। শাহিন শাহিন মিয়ার উত্তরটা সঠিক হয়েছে। রেহেনা, আপনার হয়তো টাইপিং একটু ভুল হয়েছে। শারমিন ঠিক আছে, মাহমুদাও ঠিক আছে, ইমাও ঠিক আছে, উম্মে রুমানও ঠিক আছে, তারপরে হচ্ছে রুমানাও ঠিক আছে, মোমিন ঠিক আছে, ভিভো আপনারটাও ঠিক আছে, রুবিয়া ঠিক আছে, বৃষ্টি ঠিক আছে, খাদিজা খাতুন ঠিক আছে। বিষয়টা, হ্যাঁ, এখানে তাহলে যে বিষয়টা হলো, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, 9, 12 আর হচ্ছে 15, এইটার লসাগু করব। 3 কমন যায়, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে লসাগু হবে কত? লসাগু হবে 3 ইন্টু হচ্ছে 4 ইন্টু 5, এটা হয় 180। তাহলে সংখ্যাটি সেটা 180-র সাথে 1 যোগ, তাহলে 181। তার মানে যে বিষয়টা হলো, এই কথাটা আগেরটার মতো, আপনাদের যে কোনো একজনের কাছ থেকে আমি 1 টাকা নিয়ে আসায় আপনার কাছে 180 টাকা হয়েছে, তাহলে আপনার কাছে ছিল কত? তার মানে আমি আপনার থেকে 1 টাকা বিয়োগ হওয়ার পরে হয়েছে 80, তাহলে নিশ্চয়ই আপনার কাছে ছিল 1 যোগ। সুফিয়া খাতুন বলেন, সুফিয়া খাতুন আপনি আনমিউট করেন, বলেন। স্যার আমি কে- হ্যাঁ, সুফিয়া বলেন, হয়তো একটু নেটের প্রবলেম। আপনি যেটা জানতে চান, যদি ওরকম একান্ত। আচ্ছা, এই সমস্যাটা যে একটু বোঝাতে নেওয়ার এক্সাম্পল। সুফিয়া, আপনার হয়তো নেটে প্রবলেম, যার কারণে আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। এবং কয়েকবার লাইন দেওয়া সত্ত্বেও লাইনটা বারবার কেটে যাচ্ছে। তো আবারও বলা, বিয়োগ করার কথা বলায় আমরা যোগ করব, ছন্দ এইটাই, যোগ করার কথা বললে বিয়োগ, বিয়োগ করার কথা বললে যোগ, এই ছন্দটা মনে রাখলেই হবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কেমন? এই প্রশ্নটা একটু দেখেন। প্রথম কথা হচ্ছে, এখানে নতুন একটা শর্ত জুড়ে দিয়েছে, কিন্তু এরকম একটু একটু শর্ত দিবে, আমরা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। সেটা কিরকম? প্রথমে আপনারা একটু খুঁজে বের করতে হবে যেটা আমাকে কি করতে হবে, ঠিক আছে? সেটা দেখেন, এখানে বলছে ওই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, আর একটা কথা বলছে ভাগশেষ 1 হবে, ভাগশেষ 1। এইটা একটু আমাদেরকে একদম স্পষ্ট মনে রাখতে হবে। আমরা যেইটা দ্বারা ভাগ করি সেইটাকে বলা হয় হচ্ছে ভাজক, হ্যাঁ, ভাজক। যারে ভাগ করি তারে হচ্ছে ভাজ্য বলে। আর যেটা ফল হয় এইটা হয় হচ্ছে ভাগফল। যেটা অবশিষ্ট থাকে এটাকে ভাগশেষ বলে।
ভাগশেষ বা অবশিষ্ট কথাটা এমন বল, ঠিক আছে? এইটা একদম স্পষ্ট যেন মনে থাকতে হবে। উদাহরণ যদি দেই, আমরা 3 দ্বারা যদি 16কে ভাগ করি তাহলে 5 বার হয়, 3 5 15, 1। তার মানে 3-এর পরিচয় ভাজক, 16-র পরিচয় ভাজ্য, 5-এর পরিচয় ভাগফল, 1-এর পরিচয় হচ্ছে ভাগশেষ। এটা একদম স্পষ্ট মনে রাখতে হবে। কেমন? অনেকেই অলরেডি উত্তর করে রেখেছে। শিলা শিলা আক্তার দেখেছি উত্তর করে রেখেছে, আমরা বাকিরাও পারবো, সুস্মিতা সুমিও উত্তর করেছে, সবাই পারবো বিষয়টা। দেখেন তাহলে যে প্রশ্নটা এখানে আছে, এই কোন ক্ষুদ্রতম সংখ্যা বলা আর ভাগশেষ 1 রাখা। আমরা প্রথমেই কোন ক্ষুদ্রতম সংখ্যা বলার জন্য 3, 5 আর হচ্ছে 6, কমপক্ষে দুইটার ভেতরে কমন গেলেই হলো। তাহলে 3, এটা 1, এটা 5, এটা 2। তাহলে লসাগু কত হয়? লসাগু হয় 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু হচ্ছে 2। তাহলে এটা লসাগু 30 হয়। এখন এই কথাটা একটু মনে রাখতে হবে। মনে রাখবেন যে কোন সংখ্যাগুচ্ছের লসাগু যা হবে, ওই প্রত্যেকটা সংখ্যা দ্বারা কিন্তু সে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 3 5 6-এর লসাগু যে 30, এই 30, 3 5 6, এই তিনটার প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য। আমার প্রশ্নে তা চায় নাই, সে বলছে তুমি এমন একটা সংখ্যা বলো যার যেন ভাগশেষ 1 হয়। এখন আপনারা এইটাই মনে রাখবেন যে ভাগশেষ থাকে সেইটাই বিভাজ্য সংখ্যা থেকে যত বেশি থাকে সেইটাই ভাগশেষ থাকে। তার মানে সহজ হলো, অত কঠিন করে না বোঝার থেকেও প্রশ্নে যখন যত ভাগশেষ রাখতে বলবে আপনারা লসাগুর সাথে সেটা যোগ করে দিবেন। এইভাবে বিষয়টা মনে রাখবেন, তাহলেই হবে। তাহলে সংখ্যাটি কত? 30 যোগ 31। সঠিক উত্তর হবে হচ্ছে 31, গ হবে। হ্যাঁ, আপনারা 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 আমার কাছে মনে হয় আপনারা 91 পার্টিসিপেন্ট রয়েছেন, সবাই বিষয়টাকে বুঝতে পেরেছেন। কথাটা হচ্ছে যে লসাগু হলো বিভাজ্য সংখ্যা, কিন্তু ও তেমন সংখ্যা চায় নাই, অবশ্যই ভাগশেষ 1 থাকে। তাহলে ভাগশেষ যত রাখতে চান আহ লসাগুর সাথে তত যোগ করে দিবে। বিষয়টা এরকম কিছু, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সবাই। আবারও কথাটাকে বলছি, স্ক্রিন একটু দেখতে দাঁড়ান। শেষ না? না, 11 পর্যন্ত এই কথা। তাহলে বিষয়টা হলো যে যত আমরা ভাগশেষ রাখতে চাই লসাগুর সাথে তত সংখ্যাটা যোগ করে দেবো, বিষয়টা এরকম কিছু, ঠিক আছে? ডান, এবং অনেকেই উত্তর করেছেন। আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই যে একটু যত রকম হতে পারে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখন হুবহুব এরকম হয়তো কথা একটু চেঞ্জ করে দিল, ভাগশেষ 1-এর জায়গায় বললো ভাগশেষ 2 থাকবে, আপনারা ঘাবড়ে গেলে চলবে না, ঠিক আছে? আহ, আমার কথা হচ্ছে, আমি বলছি ভাগশেষ যত রাখতে চান তাই যোগ করে দিন। কত থাকবে সে আমি জানি না, যত থাকবে আপনারা যোগ করে দিবেন। এখানে একটা দেখেন নতুন কথা আসছে, বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। এই ফরম্যাটের প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 আর 2টা 0, অর্থাৎ 100। কারণ যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 আর বাকি কটা 0 দিতে হয়। এখন বলছে এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যেটা হচ্ছে, আমরা 100-কে 5 10 15 দ্বারা আলাদা আলাদা ভাগ করব না, 5 10 15 লসাগু দ্বারা ভাগ করব। তাহলে দেখেন 5 10 15 লসাগু কত হয়? 5 10 আর হচ্ছে 15। আর যদি কমন দেয় তাহলে 1, এটা 2, এটা 3। তাহলে লসাগু কত হয়? লসাগু হয় 5 ইনটু 1 ইনটু 2 ইনটু 3। লসাগু হয় 30। তাহলে যে কথা বলা, এরকম যখনই বলে তখন সেটা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরিবর্তে লসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে লসাগু কত? 30। 30 দিয়ে ভাগ করতে হবে হচ্ছে 100। তাহলে দেখেন এটা 3 বার যায়, 3 30 90।
ভাগশেষ থাকে এক। এখন এই একটা কথা দেখেন, এখানে কথাই বলছে বিয়োগ করলে, কথা হচ্ছে বিয়োগ করলে, জানতে চাইছে যে কত বিয়োগ করলে, অর্থাৎ 100 থেকে কত বিয়োগ করলে সে হইল 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 30 দ্বারা বিভাজ্য হবে। কথাটা এরকম, 5, 10, 15 দ্বারা বিভাজ্য হওয়া মানে 30 দ্বারা। তাহলে আপনারা দেখেন, হ্যাঁ আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, অর্থাৎ ভাগশেষটা বিয়োগ করতে হয়, যা ভাগশেষ হবে তাই বিয়োগ করতে হয়। এটা আমি একটু পরে লিখে দিব, ভাগশেষ বিয়োগ করতে হয়। তার মানে সঠিক উত্তর হলো 10। কারণ আপনারা বাস্তবেও দেখেন, 100 থেকে যদি 10 বিয়োগ করি তাহলেই তো 90 হয়, 90 তো 3, 30, 90 বিভাজ্য হয়। তো আপনারা মনে রাখবেন, ভাজ্য বিয়োগ ভাগশেষ, তার মানে ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। আমি কথাটা লিখে দেবো একটু পরে, এখানে লিখেই দিচ্ছি। কথাটা হচ্ছে ভাজ্য বিয়োগ হচ্ছে ভাগশেষ। ভাজ্য বিয়োগ হচ্ছে ভাগশেষ। ভাজ্য থেকে যদি ভাগশেষ বিয়োগ করেন, আপনার বাস্তবেও দেখেন, 100 থেকে যদি 10 বিয়োগ করেন তাহলে 90 হয়। 90 তো 30 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 90, 5, 10, 15 প্রত্যেকটা দ্বারা কিন্তু বিভাজ্য। কার্যটা বের করে দাও তো, মনিটর থেকে কার্যটা বের করে দাও। রানা এই কাজ করছে তো, এটা না, এটা টান দাও মাউস, ওই যে কার্য নাই স্ক্রিনে নাই, বুঝো না? হাত দাও, স্ক্রিন কাজ দিছো, হাত দাও, এখন দিলেই হবে, তুমি যাও ছেড়ে দাও। তোমার রিল্যাক্স করে দিলাম, তোমার বসে থাকবে। সোনিয়া, সোনিয়া বলেন, সোনিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন। হ্যাঁ স্যার আমি হচ্ছে যে 100 - 90টা বুঝি হ্যাঁ হ্যাঁ, ভাগ করছি, ভাগ করছি। এই 30 দিয়ে 100 ভাগ করেন, কেমনে ভাগ করেন? দেখছি, এটা কেন হলো, মানে ভাজ্য মাইনাস ভাগশেষটা এই স্যার 100টা কেন নেবে এটাই বুঝতে পারছি না স্যার। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, প্রশ্নে দেখেন শুরুতে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বলছে দেখছেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? প্রশ্নে বলছে না 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? সরি স্যার বুঝি নাই। প্রশ্নে বলছে না যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ওই যে প্রশ্নে বলছে না যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো একটা 1 আর দুইটা 0, 100 না? সোনির হয়তো নেটের প্রবলেম। 100, আমি তো আবারও বললাম, প্রশ্ন তো বলে দিছি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই তো হচ্ছে একটা 1 আর দুইটা 0, অর্থাৎ 100। সোনিয়া বোঝা গেছে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো হবেই একটা 1 আর হচ্ছে দুইটা 0, 100। পরে সেই 100কে আমরা 30 দ্বারা ভাগ করছি, ভাগ করলে দেখা যায় ভাগশেষ থাকে হচ্ছে 10। তাহলে বিয়োগ করতে হবে আমাদেরকে, এই কথাটা একটু মনে রাখতে হবে, তাহলেই হবে। সেটা হলো ভাগশেষ বিয়োগ করতে হবে, এই যে ভাগশেষ, ভাগশেষটা বিয়োগ করতে হবে। তাহলে ভাগশেষ যদি বিয়োগ করতে হয়, ভাগশেষ তো 10 হয়েছে, তাহলে 10 বিয়োগ করতে হবে। সোনিয়া আপনার সাথে বিচ্ছিন্ন হলেও আমি আশা করি আপনি হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, না হলে হয়তো ভিডিও যদি দেখতেও না পারেন, আপনি আবার মানে এটা দেখে নিন, ভিডিওটা দেখে নিন কেমন। ভাগশেষ বিয়োগ করতে হবে, বাকিরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা মনে রাখতে হবে যে ভাগশেষটা বিয়োগ করতে হবে, আপনি ভাগ করবেন, করে যা ভাগশেষ হবে সেটা বিয়োগ করে দিবেন। তাহলে আমার ভাগশেষ 10 আছে, তাহলে 10 বিয়োগ করতে হবে। আহ রুমিয়া খাতুন ডি বলছেন, রুমিয়া খাতুন ডি কেন বলছেন? ডি না কিন্তু বি হবে, বি, বি ফর বাংলাদেশ, হ্যাঁ বি হবে। বাসা আশা করি বাকিরা বুঝতে পারছেন। আমি তারপরে বলা 100 আমরা লিখছি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা 1 আর দুইটা 0। আমরা লসাগু ভাগ করছি, ভাগ করে ভাগশেষ যা হবে সেটা কি বিয়োগ করতে হবে, বার্তা হলে। আশা করি বিষয়টা কি বুঝতে পারছি সবাই, হ্যাঁ? এখানে দেখেন, আমরা এই কথাটাকে আগেই বলছি যে এখানে প্রথম যে কথাটা চলে আসছে সেটা হলো বলছে
কোন বৃহত্তম সংখ্যা। এই কোন বৃহত্তম সংখ্যা বলার কারণে নিশ্চয়ই আমরা গসাগু করব। বাট এখানে যেটা হলো, নতুন কিন্তু একটা কথা বলছে, সেটা বলছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা যদি 27কে ভাগ করেন তাহলে 3 অবশিষ্ট থাকবে, 40কে ভাগ করেন তাহলে 4 অবশিষ্ট থাকবে, আবার হচ্ছে যদি 65কে ভাগ করেন তাহলে হলো 5 অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে, এই কথা বলছে। তাই গসাগু, সেই গসাগুটা যে করব, আমরা একটু আগে করেছিলাম যে ভাগশেষ রাখার জন্য আমরা যোগ করছিলাম, এবার ভাগশেষ রাখতে চাই না, বিভাজ্য সংখ্যা বের করতে চাই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটা আগে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 27 থেকে 3 বিয়োগ করতে হবে 24, 40 থেকে 4 বিয়োগ করতে হবে তাহলে 36, 65 থেকে 5 বিয়োগ করতে হবে তাহলে হবে হচ্ছে 60। তাহলে কিন্তু 24, 36, 60 এইটা হবে বিভাজ্য সংখ্যা। এইটা তাহলে আমরা গসাগু করব, 24, 36 আর হচ্ছে 60। তিনটার ভেতরে সবচেয়ে ছোট কমন যায় 2, এটা 12, এটা 18, এটা 30। তিনটের ভেতরে সবচেয়ে ছোট কমন যায় 2, তাহলে এটা 6, এটা 9, এটা 15। আর কমন যায় না, তাহলে গসাগু কত হবে? ও না, সরি, আরেকটা কমন যায়, এখানে 3 কমন যায়। 3 হইলে এটা 3 3 6, 3 3 9 আর 3 5 হচ্ছে 15। তাহলে এই পাশে চলে আসি, গসাগু। গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে শুধু কমন 2 ইন্টু 2 ইন্টু 3, তার মানে হবে 12। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 12। দেখি বিষয়টা সবাই বুঝতে পারছি কিনা। আবারও বলা, কোন বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম সংখ্যা বলার কারণে আমরা গসাগু করব, বাট বিভাজ্য সংখ্যাগুলোর গসাগু করব। আমরা ভাগশেষ রাখার জন্য যেমনি যোগ করেছিলাম, এবার বিভাজ্য সংখ্যা বের করার জন্য উল্টা কাজ করব, অর্থাৎ ভাগশেষগুলোকে আমরা বিয়োগ করে দিব, করে আমরা বিভাজ্য সংখ্যা পাবো। বৃহত্তম সংখ্যা বলায় সেই বিভাজ্য সংখ্যাগুলোর আমরা হচ্ছে গসাগু করব। নূরজাহান, নূরজাহান বলেন তো কি হয়েছে বলেন, নূরজাহান বলেন। স্যার এই অঙ্কটা বুঝছি, কিন্তু পূর্বের পেজটা তার একবার কাইন্ডলি একটু জান, ওখানে আমার একটা প্রশ্ন আছে একটু। বলেন, আপনি বললে হবে, বলেন। মানে স্যার আমি লিখিনি তো, এই জন্য আপনার পেজটা একটু এই পাশে সরাই দিলে আমি দেখা দিতে পারবো। লেখা মুছে যায় তো, এটা তো যখন স্লাইডে আসে তখন লেখা মুছে পূর্বের যায়। পেজটা স্যার, পূর্বের পেজটা আনলে হচ্ছে একটু, মানে ওখানে স্যার আপনি বললেন না ভাজ্য থেকে আপনার ভাগশেষ বিয়োগ করতে হবে না, তখন তো আপনার ভাজ্য 100 ছিল, ওখানে আমাদের যদি 30 থেকে 10 বিয়োগ করি তখন আমাদের না, মানে 30, হচ্ছে। না 30 থেকে 10 বিয়োগ কেন করবেন? ও তো শুধু জানতে চাইছে কত বিয়োগ করবেন, তাহলে আপনি ভাগশেষটা বিয়োগ করবেন। হচ্ছে হ্যাঁ, তাহলে 10 বিয়োগ করবেন। হ্যাঁ, কোত্থেকে করবেন এটা যদি বলে, সেটা হলো ভাজ্য থেকে, মানে 100 থেকে বিয়োগ করতে হবে। তাহলে বাস্তবে দেখেন, 100 থেকে হ্যাঁ 10 বিয়োগ করলে 90 হয়, 90 30 দ্বারা বিভাজ্য না? হ্যাঁ স্যার। এই তো, এখন কি ক্লিয়ার হতে পারছে? মানে স্যার আপনি কন্ডিশনটা লিখছিলেন ভাজ্য বিয়োগ হচ্ছে ভাগশেষ, হ্যাঁ, ওটা হ্যাঁ, একটু। ওই লেখা নাই তো, ওই লেখা মুছে গেছে, যখন পরবর্তী স্লাইডে আসে তখন থাকে না। মানে তখন যে হ্যান্ড রাইজ করা হয়নি তো যার কারণে ইয়ে হচ্ছে। এখন আচ্ছা তো ঠিক আছে, রেকর্ডটা দেখবো এখন আবার। রাইট, রাইট, ভিডিওটা দেখেন, ওই লেখা এখন নাই, ওটা মুছে গেছে। হ্যাঁ, ওকে স্যার। আশা করি এইটা সবাই বুঝতে পারছে। হ্যাঁ, নেক্সট। এইটা দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে, বলছে 125টি কলম, 145টি পেন্সিল কত জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়। এটা সেন্স। সেন্স কিরকমের? সেন্সটা হচ্ছে না ক্ষুদ্রতম আছে না বৃহত্তম আছে, কিন্তু দেখেন কথার প্রেক্ষিতে যে সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দেয়া যায়, তার মানে 125 আর 145-এর গসাগু করতে হবে। আবারও বলা, সেন্স কতজন, তার মানে কিন্তু এই বিষয়টা বলতেই বোঝায় যে সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দেয়া যায়। কেমন? হ্যাঁ, অনেক অনেক অনেকেই অলরেডি সঠিক উত্তর করে রেখেছে। যারা সঠিক উত্তর করেছে তাদেরকে ধন্যবাদ। অর্থাৎ 125 আর 125 আর হচ্ছে 145, এটার আমরা গসাগু করব। তার মানে হচ্ছে 5 দিয়ে যাবে, 5 25,
5 2, তাহলে গসাগু সেটা হবে হচ্ছে 5। একটু মতো নামাজ পড়ে কেউ একটু পাঠাইতে হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, নেক্সট এই প্রশ্নটা দেখেন, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলছে দুটি সংখ্যার গসাগু 11, লসাগু হচ্ছে 7,700, একটা সংখ্যা বলছে 275 হলে অপর সংখ্যা কত। অর্থাৎ লসাগু আর গসাগুর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা আপনাদের একদম স্পষ্ট মনে রাখতে হবে। সেটা হলো লসাগু আর গসাগুর মধ্যকার সম্পর্ক, এই কথাটা একটু মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ, গুণফল সমান সমান হচ্ছে লসাগু ইনটু হচ্ছে গসাগু। ঠিক আছে, এই লাইনটা একটু একদম মুখস্থ থাকতে হবে। আবারও বলছি যে যে ইনফরমেশন গুলো শেয়ার করবো আমি, সেই ইনফরমেশন গুলো যেন একদম মুখস্থ থাকে। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু ইনটু গসাগু, এটা একদম মুখস্থ থাকবে সবার। তাহলে আমরা অঙ্কগুলো পারবো। কেমন? এবার আমাদের প্রশ্নে যাই, তাহলে কি আছে সেখানে দেখেন। এখানে ওই যে বলছে, তাহলে আমরা প্রথম যে কাজটা করি, দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 275, অপর সংখ্যা জানি না, এটা এক্স, সমান সমান লসাগু হচ্ছে 7,700 ইন্টু গসাগু হচ্ছে 11। দেখেন এই কথাটা মিললো কিনা। যেটা জানি না অজানা সেটা এক্স বসাইছি অপর সংখ্যা, তাহলে লসাগু হলো 7,700 আর গসাগু হলো 11। এখন আমরা ক্যালকুলেশন করবো, এখান থেকেই তো অপর সংখ্যা এক্স এর মান, তাহলে যেটা হলো 7,700 ইন্টু হলো 11, এটা 275। আমরা ভাগ করি 2, 22, 5 11 75, 25 দিয়ে ভাগ করি, 3 25 75, আর হলো যায় না 0 8 বার, তাহলে সঠিক উত্তর হচ্ছে 308। বুঝতে পারছি কি কথাটা সবাই? ওই কথাটা একটু মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল। এই কথাটা আমি আর এখানে লিখি নেই, যে গুণ মানে সংক্ষেপে বুঝাচ্ছি, দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু ইনটু হচ্ছে গসাগু। তাহলে দুটি সংখ্যার একটা তো 275, অপরটা তো জানি না এক্স, লসাগু হলো 7,700 আর গসাগু হচ্ছে 11। পরে কাটাকাটি করছি, দেখেন 11 দ্বারা 275 কে কাটাকাটি করছি, 11 দুগুণী 22, হাতে থাকে 5 55, 5 11 55। 25 দ্বারা ডিরেক্ট 7,700 কে কাটছি, 25 দ্বারা 77-কে কাটলে 3 25 75, হাতে থাকে 2 20, যায় না, তাহলে একটা শূন্য। পরে 200 হয়, 225 দ্বারা 200-কে ভাগ করলে 8 যায়, তাহলে 308। সঠিক উত্তর হবে হচ্ছে 308। যদি আমার মতো মুখে মুখে কারো ভাগ করতে অসুবিধা হয়, দরকার বোধে ভাগ করে দেখবেন, এটা কঠিন কিছু না। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে ওই লাইনটা মুখস্থ থাকতে হবে, এই লাইনটা মুখস্থ থাকতে হবে। যার এই লাইনটা মুখস্থ নাই, সে অঙ্ক বুঝতে ঝামেলা হবে। আমি আশা করি লাইনটা সবার মুখস্থ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এইটা দেখেন, এখানে যে বিষয়টা হলো অনুপাত কথা বলা আছে, অনুপাত কথা বলা থাকলেও যেন পারি। পরে লসাগু 140 হলে সংখ্যা দুটি গসাগু কত, এটা জানতে চাইছে। এইটা দেখেন, একটা কথা হচ্ছে, আমরা এরকম করি যে প্রথম সংখ্যা, আমি বোঝানোর জন্য কথাগুলো লিখছি,
অনুপাতের সংখ্যাকে আমরা এক্স দিয়ে গুণ করি, আমরা বলি 7x, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় সংখ্যা ওই যে এক্স দ্বারা গুণ করে বলবো, তাহলে 5x। আমরা অনুপাতের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য এক্স দ্বারা গুণ করি, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে একটা সংখ্যা 7x, অপর সংখ্যা 5x, এটা আমরা বুঝতে পারছি। এখন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই কথাটা একটু মনে রাখতে হবে যে আমরা প্রশ্ন অনুসারে কি করি। প্রশ্ন অনুসারে সবসময় আপনারা মনে রাখবেন আমাদের ধরাটা আর প্রশ্নে দেওয়াটা সমান লেখে। তাহলে আমার ধরা অনুসারে লসাগু 7x আর 5x এর এক্স হলো কমন আর আনকমন হলো 7 আর 5, ইকুয়াল টু প্রশ্নে দেওয়াটা। তার মানে এখানে বুঝাতে চাইছি আমার ধরা অনুসারে প্রশ্ন দুইটার লসাগু ইজ ইকুয়াল টু প্রশ্নে দেওয়া লসাগু। তাহলে আমার ধরা অনুসারে লসাগু 5x আর 7x এর ভেতরে কমন আছে এক্স আর আনকমন আছে 5 আর 7, প্রশ্নে দেওয়া 140। এখান থেকে আমি এক্স এর মানটা বের করি, তাহলে 140 ভাগ হলো 7 ইন্টু 5, তাহলে 7 20, এটা হয় হচ্ছে 4। তার মানে এক্স এর মান 4। আমার তো এই 5x এবং 7x এর গসাগু জানতে চাইছে, আর 5x আর 7x এর তো কমন হয়েছে এক্স, তাহলে গসাগু হবে হচ্ছে 4। আর তন্নি বলেন আনমিউট করা হয়েছে, আপনিও আনমিউট করেন। তন্নি কথা আসে নাই, আপনাকে আনমিউট করেন। আদাব স্যার। কি বলেন? স্যার আপনি কেমন আছেন? আপনার ক্লাস অত্যন্ত ভালো লাগে, অনেক সুন্দরভাবে বুঝতে পারি। আচ্ছা, আর দ্বিতীয় কথাটি হচ্ছে স্যার, প্রশ্নটা আপনি বুঝান সময় তো বুঝি, একটু লেখার সময় দিয়েন, যে প্রশ্নটা তুলে অঙ্কটা করার জন্য। দেখা যাচ্ছে যে প্রশ্নটা লিখতে থাকলে আপনি যখন বুঝান, যখন না বুঝি তখন দেখা যায় বুঝতে পারি না, তখন লিখতেই থাকি। তো একটু আপনি যখন বুঝান, লিখেন, যখন আমরা বুঝি তো একটু 1 মিনিট টাইম দিন স্যার লেখার জন্য। বুঝতে পারছি, এটা একটু সমাধানও দিচ্ছি। বিষয়টা হয় কি যে এইটা আমি বুঝি, কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় আমাদের সময়ের বেরিয়ে, ঠিক আছে? আবার হ্যাঁ হয় কি যখন আমি রেখে দিব তখন আপনাদের যেন ঝামেলা হবে, এরকমের যখন প্রবলেম হবে তখন আপনার উদ্দেশ্যকে কেন্দ্র করে বাকি সবাইদের উদ্দেশ্যে একটু বলা, সেটা হচ্ছে যে আবার রেকর্ড ক্লাসটা দেখবেন, আপনার তো দেখার সুযোগ আছে। তো না হলে হবে কি, ধরেন আমরা শেষ করতে পারবো না। আপনি খেয়াল করেন আমাদের দুইটা অলরেডি কিন্তু 8টা 25 বেজে গেছে, ঠিক আছে? এই জন্য হয়তো বরঞ্চ একটা কাজ করবেন, ক্লাসে বুঝবেন, পরে যখন রেকর্ড দেখবেন তখন লিখবেন। কারণ হ্যাঁ, এটাই সত্য, বোঝা আর লেখা একত্রে করা যায় না, ঠিক আছে? বোঝা লেখা একত্রে করা যায় না। তখন হয় কি যে লেখার ব্যস্ততায় থাকার কারণে বুঝতে পারা যায় না। বুঝতে এই একটু জন্য আমি একটা প্রবলেম হয়। সংক্ষিপ্ত পরামর্শ দিই, যখন লাইভ ক্লাস হয় তখন তো প্রশ্ন করার সুযোগ থাকে। এই জন্য লেখার বিড়ম্বনাটা এই প্যারাটা কম নিবেন, বোঝার দিকে আপনি সচেষ্ট থাকবেন। তাহলে কখন লিখবেন? ভিডিও দেখে নিবেন। তখন দেখেন আমি কথাটা বুঝাইতে পারছি কিনা। এই জন্য বোঝার দিকে গুরুত্ব দিবেন লাইভ ক্লাসে, আর ভিডিও ক্লাস থেকে তুলবেন। স্যার এবার বুঝতে বলতে পারেন যে স্যার পারছি, আপনি ওরা এড়িয়ে যে যাচ্ছেন, কেন না হলে এরকম হয়তো। করলো বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ। স্যার বুঝতে পারছি, ওরা যে কেন এরকম করলো বুঝলাম না। আসলে দুইটা ক্লাস একত্রে দেওয়ার কারণে অনেক সমস্যা হয়ে গেছে, বাচ্চা আছে তো বাসায়। এখন আমি একা, আপনার ক্লাসটা যদি এভাবে কভার করে ফেলতাম তাহলে দেখা যাচ্ছে নেক্সট আমি টাইমে রেকর্ড। যেটা হচ্ছে খোলাখুলি বলি, আমি শুধু লসাগু গসাগু 2 ঘন্টা নেই। এখন আমাকে 2 ঘন্টা এখন শেষ, আবার চলতেও তো হবে, তাই না? অনেকদিন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার। অসুবিধা নেই, তো নিয়ে আমাকে বলবেন যে এটা বুঝি নাই, আর সুযোগ আছে তো, টেনশন করার কিছু নাই। যখন থাকবে একটু ভিডিওটা দেখে, তবে মানে টেকনিকটা হচ্ছে লাইভ ক্লাসে বোঝার দিকে কনসেন্ট্রেশন বেশি দিবেন। আপনি লেখার ব্যস্ততা থেকে বোঝা থেকে বিরত থাকবেন না, বরঞ্চ লেখা ছুটে যায়, কারণ লেখা তো আপনি ভিডিও দিয়ে দেখতে পারবেন। একমত কিনা, ঠিক কিনা তন্নি? জি স্যার, ঠিক আছে। কথাটা হচ্ছে আপনি একটা জায়গায় বুঝলেন না, যখন ভিডিও দেখবেন তখন তো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। এই না জন্য না স্যার। আপনি যেটা করবেন, লাইভ ক্লাসে বোঝার দিকে কনসেন্ট্রেশন, লেখা ছুটে যায়, যাক ওইটা ভিডিও দেখে আপনি লিখে নেবেন। ঠিক আছে তনি, আমি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পারছেন, আমি এরকমই করি, কিন্তু আসলে এরকম করার কারণে একটু প্রবলেমে পড়তেছি। কারণ যেহেতু লং টাইম হয় ক্লাসগুলো, যখন এখন আপনি 4 ঘন্টা আমি বুঝবো স্যার 4 আপনার ঘন্টা কাছ থেকে পড়াটা। 2 ঘন্টা। 2 ঘন্টা যাই হোক, অন্য অন্য সময় যেমন আমাদের জিকে ক্লাস হয় 4 ঘন্টা হয়ে যায়, বা 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে যায়, এরকম আর কি। যখন বুঝি স্যার তখন লেখার টাইম পাই না, নেক্সট টাইম আবার 4টা ঘন্টা বের করে লেখাটা, আবার এগুলা এক্সারসাইজ করা বা বাসার মধ্যে
এটা অন্যগুলা বই পড়া। বুঝতে পারছি, বুঝতে পারছি, আসলে একটু 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 স্যাক্রিফাইস করতে হবে তো। এদিকে দিয়ে 4 ঘন্টা হয়ে গেলে বা 2 ঘন্টা হয়ে গেলে আবার 2 ঘন্টা আমাকে এক্সট্রা বের করে আমাকে লিখতে হয়। হ্যাঁ, তো বাচ্চা আছে, এই যে স্যার দেখেন আমার বাচ্চা কি করতেছে, এই যে আমাকে ডিস্টার্ব করতেছে, পড়তেই পারতেছে না, বাসায় কেউ নেই, বুঝতে এই পারছি। নিয়ে পড়াশোনা করতেছি আর কি। জীবনটা তো এরকমই কষ্টের। হ্যাঁ, ঠিক আছে, তো নেই তো নেই। হ্যাঁ, তিনজন কি? মাহমুদা বলেন, মাহমুদা দ্রুত বলেন। হ্যাঁ, আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি, কিন্তু বলেন, মাহমুদা বলেন। মাহমুদা বলেন, লিজা বলেন, মৌসুমী বলেন, তিনজনকেই দিছি। নূরজাহানও বলেন, যে বলেন বলেন, একজনই বললে অন্যরা একটু বল। স্যার সোনিয়া আমি আপু, মানে সোনিয়া আপুকে বলতে চাই যে হচ্ছে আপনি যখন রেকর্ড ক্লাসটা করবেন, হ্যাঁ, তখন আপনি প্লে স্পিরিটে একটু স্পিড বাড়ায় দিবেন। তাহলে আপনার যখন কাজের ফাঁকে মনে হয় আমার রেকর্ড ক্লাসটা দ্রুত আপনি করতে পারবেন এবং লিখতে আপনার মন তো আপনি সুবিধা মতো স্পিডটা বাড়ায় দেখবেন। আচ্ছা, আপনারও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। আচ্ছা, স্যার, ঠিক, ঠিক আছে। হ্যাঁ, মৌসুম, আর কি বলতে চান হ্যাঁ, বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার হ্যাঁ, স্যার বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে 2টা করে শীট কেন নিচ্ছে ওরা, মানে ওনারা একটা আসলে করে নিলে তো মানে খুবই ভালো হয়, আমরা বুঝতে পারি। ঠান্ডা মাথায় বাচ্চা নিয়ে আসলে স্যার সমস্যা হয়ে যায়, বাসায় কেউ থাকে না তো। সার্ভিসে বলেন, ঠিক আছে? এটা একটু সার্ভিসে বলেন। রিদি বলেন, রিদি স্যার বলেন। স্যার আমার প্রশ্ন ছিল যে প্রশ্ন মধ্যে জায়গায় যে X × 7 × 5 দিচ্ছেন স্যার, ওইখানে তো 7x × 5x দিয়ে 35x² হতো না? না, কথা হচ্ছে, এখানে প্রশ্ন যেটা হলো, এখানে বলছে লসাগু 100, করি নাই, বলছে লসাগু 100। লসাগু হইলো ওনার আনকমন, তাই এই 5x আর 7x এর কমন আছে হচ্ছে x, আর আনকমন আছে 5 আর 7, করি নাই। লসাগু তার মানে হচ্ছে লসাগু 140, আমার ধরা সংখ্যা হচ্ছে লসাগু কত হবে, এই সংখ্যা দুইটাও হবে, কমন হলো x আর আনকমন আছে 5 আর 7। ঠিক আছে? তাহলে স্যার আমার জি স্যার। বোঝা গেছে কথাটা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে। স্যার, হ্যাঁ, বলেন, রিদি বলেন। বলছিলাম যে আমাদের এক একটা লেকচারই তো 2 ঘন্টা সময়, কিন্তু ম্যাথে এটা কেন করলো? ম্যাথে 2টা লেকচার 2 ঘন্টা কেন দিলে? এটা তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লেকচার স্যার এক একটা লেকচার 2 ঘন্টা করে, শুধু ম্যাথের ক্ষেত্রে এই এই কাজটা করছে। এটা তো আসলে ম্যাথের জন্য তো কষ্ট হয়ে যায়, আপনার জন্য সমস্যা হয়ে যাবে, আমাদের জন্য সমস্যা। আচ্ছা, আমরা সার্ভিসে, সার্ভিসে কথা বলবো। হ্যাঁ, সার্ভিসে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সার্ভিসে কথা বলবো। উম্মে রুমান বলেন, বলেন তো বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন। হ্যাঁ, স্যার আমাদের 2টা করে লেকচার একসঙ্গে দিয়ে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমাদের মানে সব সাবজেক্টেরই প্রায় এরকম করতেছে, সময় ওরকম করে মানে 2 ঘন্টাতে ওই তাড়াহুড়া করে বুঝে যাচ্ছে। স্যার আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন যে দেখা যাচ্ছে 2 ঘন্টাতে আমাদের এটা একটা লেকচার শেষ করতে পারবো, কিন্তু দুইটা তো স্যার সম্ভব না। এই 2টা লেকচার 2 ঘন্টাতে। কথা বলবো, আমরা সার্ভিসে কথা বলবো। হ্যাঁ, জি সার্ভিসে, স্যার। ঠিক আছে, কথা বলবো, আমরা সার্ভিসে কথা বলবো। এই বিষয়টা আসলে সার্ভিসের উপর নির্ভর করে। সার্ভিসে দেখো তো, এই যে বলছে স্পেশাল থেকে বলছে, কারণটা কি? সাউন্ড কম কেন? সাউন্ড তখন তুমি বাড়াইলে, তাই না? তখন তো মনে হলো যে 99 জন স্টুডেন্টের ভিতরে 1 জন 2 জন 5 জন সমস্যা হবে, সবার তো না। আচ্ছা, ঠিক আছে, সব জায়গায় নেটের ঠিক স্পিড আছে। একরকম থাকে। নেক্সট, নেক্সট, হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এবার আমি যেতে চাচ্ছি হচ্ছে শতকরা। হ্যাঁ, সহজ, সহজ সহজ। সোনিয়া আক্তার বলছে কমপ্লেন শেষ হবে না। আচ্ছা, ঠিক আছে, শেষ হবে। কমপ্লেন, কোনো কমপ্লেন নেই, কমপ্লেন বলে কোনো কথা নাই, কেমন? শতকরার বিষয়টা হলো, এই কথাটা একটু মনে রাখতে হবে। শতকরার গাণিতিক কথা হচ্ছে অ্যাকশন, একদম সহজ বাংলা। এই বিষয়টা একটু বুঝতে হবে যে শতকরার গাণিতিক, বলবে শতকরা কত, এই কথায় আপনারা বুঝবেন 100-তে কত। সহজ কথা হচ্ছে এটা, কেমন? আমরা একটু প্রশ্ন দেখি, তাহলে হয়তো আরো সুবিধা হবে যে কি প্রশ্ন হয়। দেখেন, এই একটা প্রশ্ন বলছে, 5কে শতকরায় প্রকাশ করো। আপনারা মনে রাখবেন, শতকরায় প্রকাশ করতে কথাটা হলো 100 দিয়ে গুণ করে, গুণ করে পার্সেন্টেজ চিহ্ন, চিহ্ন দিতে হয়। এই কথাটা একটু মনে রাখতে হবে।
শতকরায় প্রকাশ করতে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিতে হয়, এই কথাটা একদম স্পষ্ট মনে রাখতে হবে, তাহলেই হবে। এখন দেখেন আপনারা বিভিন্ন রকমের উত্তর আসছে, বাট এক রকমের উত্তর যেন সবার থেকে আসে, এই কথাটা মানে মুখে মুখে একবার বলেন তাহলে এটাকে রপ্ত হয়ে যাবে। তার মানে আমরা 5কে শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই। তার মানে এটা হলো 500%। সঠিক উত্তর গ। দেখেন সবাই বুঝতে পারছে কিনা, গ হবে সঠিক উত্তর, গ। বিভিন্ন রকম উত্তর আসছে, আমি নামগুলো নাই বলি। এই বেসিকটা মনে রাখেন, শতকরায় প্রকাশ করতে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, একদম সুন্দর করে মনে রাখতে হবে। খাদিজা খাতুন সে বলছে ক্লিয়ার, এটা আমার কাছে ভালো লাগে। এলিভানা আরজু একদম উত্তর দিছে গ, 500%। বাকিরাও আমি মনে হয় কারো একটু ভুল ত্রুটি হলেও সবাই বিষয়টা আশা করি বুঝতে পারছি আমরা, একদম স্পষ্ট সহজ বিষয়টা। দেখি পরের একটা প্রশ্ন দেখি। এইটা একটু আমরা সবার থেকে একটু উত্তর চাচ্ছি, সবার থেকে। হ্যাঁ, একটা দশমিক ভগ্নাংশ আছে, 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তার মানে 0.4 কে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দেন, পরে ক্যালকুলেশন হবে। অলরেডি কিন্তু আফিফা, ইমা, তারপরে হচ্ছে রেহমা, লিজা, বৃষ্টি দাস, অনেক অনেক, আমি আর মানে নাম আমার কমেন্ট থেকে এত দ্রুত সরে যাচ্ছে যেটা আমার পড়া আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কাছে মনে হয় আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে কি হলো তাহলে? 0.4 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ চিহ্ন দিব, ভালো কথা। এখন এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিব, অর্থাৎ দশমিক বরাবর 1 আর তার ডানে যে কয়টা অঙ্ক সেই কয়টা শূন্য। তাহলে এইটা যেটা হয়, এই একটা শূন্য কেটে ফেলি, তাহলে এইটা 40%। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবার সবার উত্তর ঠিক আছে, সবার উত্তরটা ঠিক আছে। কথা একটা, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। পরে যেটা হলো, দশমিক ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশে নিয়েছি, সেটার উপায় হচ্ছে দশমিক বরাবর 1 আর তার ডানে যে কয়টা অঙ্ক সেই কয়টা শূন্য। তাহলে দশমিক বরাবর 1 দিলাম, তার ডানে একটা অঙ্ক আছে তাহলে একটাই শূন্য দিলাম, তাহলে 4/10। একটা একটা শূন্য কেটে ফেলছি, 4 আর 10 গুণ করলে 40, ডান। এখানে একটা দেখেন, এখানে একটা টেকনিক আমি আপনাদেরকে শেখাতে চাই। বলছে এক ব্যক্তির বেতন 5% কমেছে, পরে আবার বলছে 5% বেড়েছে। এইটা হলে বলছে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, ঠিক হলো কথা। তার মানে দেখেন যে বিষয়টা হলো, এটার টেকনিকটা হচ্ছে, আপনারা যদি দেখেন, ধরেন একটা লোকের বেতন যদি 100 হয়, 5% কমায় তার হবে হচ্ছে 95। আবার 5% বাড়ায় কিন্তু 95 আবার 105%। তার মানে কথা হচ্ছে, আমি একটা টেকনিক শেখাতে চাই, কথাটা আমি একটু লিখে দিচ্ছি তাহলে মানে সুবিধা হবে। আমি কথাটাকে এভাবে বলতে চাই, একটি সংখ্যার উপর একটি সংখ্যার উপর পরপর দুইবার ক্রিয়া হলে এখানে মনে রাখেন হ্রাস অবলিক বৃদ্ধি, সেটা হলো এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। এই কথাটা একটু মনে রাখতে হবে। দুইবার ক্রিয়া বলতে ওই যে 5% বেড়েছে, 5% কমেছে, দেখবেন হ্রাস হয়েছে, বৃদ্ধি হয়েছে, এরকম পরপর দুইবার কথা বলবে, সেটাকেই আমি দুইবার ক্রিয়া বুঝাইছি। এটা যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100%, এটা একটু মনে রাখবেন।
এখন একটু কথা আমি লিখে না মুখে মুখে বলতে চাই, সেটা একটু শুনতে হবে। প্রথম মানটা এক্স এর জায়গায় বসাবেন, শেষের মানটা ওয়াই এর জায়গায় বসাবেন। দুই, যদি কমানোর কথা বলে তাহলে ঋণাত্মক মান নেবেন, আর বাড়ানোর কথা বললে ধনাত্মক মান নেবেন। এবার শেষ কথা, এটা ক্যালকুলেশন করে ফলাফল পজিটিভ হইলে বলবেন বৃদ্ধি হয়েছে, আর এটা ক্যালকুলেশন করার পর ফলাফল নেগেটিভ হইলে আপনারা বলবেন হ্রাস হয়েছে। আসেন এবার আমরা অঙ্কটা একটু দেখি। তাহলে এখানে দেখেন, এখানে দুইবার ক্রিয়া হয়েছে, এই যে কমেছে আবার বেড়েছে বলছে। তাহলে এখানে চাইছে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি, জানেন? তাহলে আমি ধরে নিলাম হ্রাস অবলিক বৃদ্ধি। তাহলে আমাদের এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই বাই 100 এই সূত্র হবে, এটা আমরা বুঝতে পারবো। দুইবার ক্রিয়া হয়েছে, পরপর দুইবার যদি বলে তাহলে প্রথমটা হলো এক্স এর জায়গায়, কিন্তু সেটা কমেছে বলছে, তাহলে কিন্তু এটা -5। দেখেন এটা -5। পরেরটা বলছে বেড়েছে, তাহলে এটা +5। এটা হলেই হলো, তাহলে -5 ইন্টু হচ্ছে +5 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। এই -5 আর +5 কেটে গেল, তাহলে -25/100 এত পার্সেন্ট। তার মানে আমরা 0.25%, যেহেতু ফলাফল মাইনাস হয়েছে তাহলে এটা হ্রাস হয়েছে, হ্রাস 0.25%। হ্রাস আর কমা এটা সমার্থক শব্দ, একই শব্দ। সি, হ্যাঁ নূরজাহান বলছি যে ক্যালকুলেশন করার পর ফলাফল যদি ধনাত্মক হয় তাহলে বলবেন বৃদ্ধি হয়েছে, ক্যালকুলেশন করার পর যদি ফলাফল ঋণাত্মক হয় তাহলে বলবেন হ্রাস হয়েছে। এই কথাটা বলছি। ওই যে দেখেন এখানে ক্যালকুলেশন করার পর ফলাফলটা ঋণাত্মক হয়েছে, যার কারণে আমি হ্রাস বা কম এটা সমার্থক শব্দ, সিনোনিম একই জিনিস, এই কথাটা বলছি। হ্যাঁ আশা করি আমরা বুঝতে পারছি, তারপরেও আমাদের মোর প্র্যাকটিস থাকবে, টেনশন করার কিছু নেই। এই প্রশ্নটা দেখেন, এখানে বলছে 25% বাড়লো, পরে আবার বলছে 25% কমলো, তাহলে বলছে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় ড্যাশ। হ্যাঁ ভিন্ন ভিন্ন। মেহেদি হাসান, আমি কিন্তু বলছি প্রথম যে মানটা থাকবে সেইটা এক্স এর জায়গায়, দ্বিতীয় যে মানটা থাকবে সেইটা ওয়াই এর জায়গায়, ভিন্ন ভিন্ন মান হোক, আমি কিন্তু একই মান হবে এমন কথা বলি না। মেহেদি, তুমি কি বুঝতে পারছো? তুমি যা থাকুক সেটা প্রথম অর্থাৎ এক্স এর জায়গায়, দ্বিতীয় যেটা থাকবে সেইটা হচ্ছে ওয়াই এর জায়গায় বসাবে, ভিন্ন হোক অসুবিধার কিছু নাই, ভিন্ন ভিন্ন মান বসাবে, ক্যালকুলেশন করবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেটা হলো, আমরা বাড়ানো, বাড়লো অবলিক কমলো, কি হয় আমরা সূত্র আর লিখলাম না। তাহলে 25 -25 ইন্টু হচ্ছে 25 ইন্টু -25। আচ্ছা আমি একটু লেখাটা হয়ে গেছে, আমি কি হয় দেখি, এখান থেকে লিখলাম দেখেন। তাহলে 25 -25 প্লাস হচ্ছে 25 ইন্টু -25 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। এই 25 কাটা, তাহলে -25 হলো 625/100 এত পার্সেন্ট, তাহলে -6.25%। তার মানে হ্রাস 6.25%। যে কথা বলা, হ্রাস আর কমানো একই কথা, 6.25% কমানো হয়েছে, বি হবে সঠিক উত্তর। হ্যাঁ ঠিক আছে, সবাই বিষয়টা বুঝতে পারছে। ওই যে কথা আবার বলা, কখন এই সূত্র, যখন দুইবার বলবে বাড়ানো কমানো। হ্যাঁ ভিন্ন ভিন্ন মান হইতে পারে, মেহেদির প্রশ্নটা মেহেদি বলছো জি, ভিন্ন ভিন্ন মান হইতে পারে। বাড়ানো কমানো কি বলবে জানি না, কোনো অসুবিধা নেই, কথা একটা, প্রথমে প্রথম মানটা এক্স এর জায়গায়, শেষের মানটা ওয়াই এর জায়গায়। আর বলছি যে বাড়ানোর কথা বললে ধনাত্মক মান, কমানোর কথা বললে ঋণাত্মক মান, ফলাফল ধনাত্মক হলে বৃদ্ধি, ফলাফল ঋণাত্মক হলে হ্রাস। এই কনসেপ্টটুকু মনে থাকলেই আপনারা এই টাইপের অঙ্কগুলো পারবেন। ঠিক আছে, নেক্সট।
এইখানে দেখেন, এখানে কি বলছে, বলছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। তাহলে আমরা একটা কাজ করি, ধরি বির বেতন হইল 100, তাহলে এর বেতন কত হবে? 100 বিয়োগ 25, তার মানে 75 হবে। তাই না? এর বেতনটা হবে তাহলে 75। এটা আমরা মুখোমুখি করে ফেলি যে এর বেতন 75। এখন কি জানতে চাইছে প্রশ্নটা, বলছে বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি। এইটার কথা হলো, মানে কথাগুলো একটু প্রশ্নদাতা ভেদ করে বলবে, অস্পষ্ট করে বলবে। এই কথাটা কি বুঝাইছে, প্রশ্নটা কি জানতে চাইছে সেটা একটু বলি। এখানে খেয়াল করেন, 75 টাকায় হলো বির বেতন 25 টাকা বেশি। কেমন? দেখেন এখানে বি এর বেতন এ অপেক্ষা বেশি কত? 100 বিয়োগ 75, তার মানে 25। কত বেশি? 25 বেশি। আমরা মুখে মুখেই পারি, আমি তারপরও সবাই বোঝানোর জন্য আমি কথাটা লিখে দিচ্ছি, 25 বেশি। তার মানে কি 75-এ 25 বেশি, ও জানতে চাইছে 100-তে কত বেশি। আমরা ঐকিক নিয়ম করব, সেটা হচ্ছে 75-এ 25 বেশি, একে কম বেশি, তাহলে ভাগ হবে 100-তে কত বেশি, শতকরা কত বেশি। তাহলে 25 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 75। 4 25, এটা হচ্ছে 3 25, তাহলে 4 দুগুণে 8, নিচে থাকে 3। ও আমি উল্টো লিখছি কিন্তু, কেমন উল্টো লিখছি, অঙ্কটা উল্টো লিখছি, হ্যাঁ উল্টো লিখছি। এখানে দেখেন উল্টো কথা লিখছি, বলছি এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 75% কম। ও ঠিকই তো লিখছিলাম। তার এইটা বি যদি 100 হয়, তাহলে এ হবে হচ্ছে 75। ঠিক আছে তো? এখন এইটার থেকে এটা কত বেশি, এটা যেটা করতে চাই যে 75 টাকায় হলো 25 টাকা বেশি, 1 টাকায় কম, তাহলে আর এখানে হলো 100। 3 দিয়ে কাটি তোমরা। ও তার মানে 3 দ্বারা আমাদেরকে 100-কে ভাগ করতে হবে, তাহলে 33। 3 33 99, 33 সমস্ত 3-এর 1%। সঠিক উত্তর হবে হচ্ছে খ, দ্বিতীয়টা। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই উত্তর করেছেন, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে বিষয়টা। এইটা আপনাদের শীটে দেখবেন বা বাজারে কিছু গাইডে এরকম বলা আছে যে কম বেশি হলে এরকম সূত্র হবে, শর্টকাট হবে। এরকম শর্টকাট নিয়ে কোনো লাভ নাই। আপনারা হচ্ছে যেটা এইভাবে বিষয়গুলোকে মানে বিবেচনা করবেন, করে জাস্ট ক্যালকুলেশন গুলো দ্রুততার সহিত করে ফেলবেন। ঠিক আছে, যে যেভাবে পারেন। যেমন 3 দ্বারা 100-কে ভাগ করলে বোঝাই যায় যে 33 সমস্ত 1/3 হবে। আবার যেটা হচ্ছে 25% কম, তার মানে বিষয়টা হচ্ছে যে 75-এ 100 কম। এটা যখন স্পষ্ট বুঝে ফেলবেন তখন কম লিখে পারবেন, সেইটাই শর্ট, সেইটাই মানে শর্টকাট। ঠিক আছে, বাট না বুঝে ফর্মুলা আত্মস্থ করাটা শর্টকাট না, সেটা পরীক্ষার হলে আপনারা ভালো করতে পারবেন, এটা আমি শিওর। বিষয়টা এরকম কিছু। কেমন? এইভাবে আপনারা কল্পনা করবেন, কল্পনা করে যেটা হবে সেটা হচ্ছে যে এটা বুঝে ফেললে তখন আপনারা কম লিখে পারবেন। ঠিক আছে। এই প্রশ্নটাও একই জিনিস। দেখেন বলছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে খরচ বাবদ একই থাকে। তার মানে এখানে এইভাবে আপনারা চিন্তা করবেন, প্রথম হচ্ছে পূর্ব মূল্য। পূর্ব মূল্য পূর্ব মূল্য যদি 100 হয়, তাহলে বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য বর্তমান মূল্য বলছে 10% কম, তার মানে 100 বিয়োগ 10, এটা 90। এখন দেখেন কথা হলো এইটা যে আমি 90 টাকা খরচ করতে চাই না, আগের মতোই খরচ করতে চাই। তাহলে কি হলো, 90 টাকায় 100 টাকা খরচ করতে চাই, তাহলে কত বাড়াইতে হবে? দেখেন সেটা হলো
আমাকে 90 টাকায় বাড়াইতে হবে হচ্ছে 10 টাকা, 1 টাকায় কম বাড়াইতে হবে, কম হলে ভাগ হবে। ও শতকরা বলছে, তাহলে 100-তে কত বাড়াইতে হবে? 100-তে বেশি বাড়াইতে হবে, তাহলে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 90। তার মানে আমরা যেটা হইলো 9 দ্বারা 11কে 100কে ভাগ করতে হবে। 11 বা 9, 11, 99 এর ভাগশেষ থাকে, তার মানে 11%। ইমা ইমা বলছে, আবার বলেন ইমা। আগ- আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা কিন্তু মিল আছে, দেখেন এইটাও সেম। মানে প্রশ্নটা একটু বুঝতে হবে। আগে আমার চিনি কিনতে 100 টাকা খরচ হতো, এখন 90 টাকা খরচ হয় না। আমি ব্যবহার বাড়িয়ে দিব, খরচ একই করব। তাহলে কি 90 টাকায় আমি 10 টাকা বাড়াবো? 1 টাকায় কত বাড়াবো, 100 টাকায় কত বাড়াবো? এই কথা হলো এই। এইটা বাজারের গাইড গুলো খুঁজলে এটার মানে এটার সূত্রে ভরা। আমি আপনাদের প্রতি নিরুৎসাহিত করি। আসলে সূত্রের অঙ্কগুলো পরীক্ষায় পারা যায় না, ক্লাসেই পারা যায়। বাট আপনারা বেসিক বুঝলে পরীক্ষার অঙ্কগুলো পারবেন। সুতরাং আপনাদের গোল কিন্তু পরীক্ষার হলে পারা। সেই পরীক্ষার হলে পারার জন্য এরকম একটু বেসিক বুঝে করতে হবে। আমি বেসিক বোঝানোর জন্য হয়তো 10 লাইন লিখছি, আপনারা যখন বুঝে ফেলবেন তখন 10 লাইনের পরিবর্তে 1 লাইন লিখেও পারবেন। ঠিক আছে? ইমা ইমা আপনি বুঝতে পারছেন কিনা আগের অঙ্কটা কি সমস্যা ছিল? আগের অঙ্কটা আমি একটু রিক্যাপ করি। বলছে বি এর বেতন অপেক্ষা এর বেতন 25% কম, তাহলে বি এর বেতন যদি 100 হয়, তাহলে এর বেতন হবে 75। এখন দেখেন কথা হচ্ছে, বির বেতন এর বেতন অপেক্ষা 75 টাকায় 25 টাকা বেশি। 1 টাকায় কত বেশি, 100 টাকায় কত বেশি। এই কাজটা করছে ইমা। বুঝতে পারছেন কিনা দেখেন, আপনারা ছাড়া আপনি ছাড়া অন্য সবাই কিন্তু বুঝতে পারছে। তারপরে একটু বলা, আপনি লিখে দেখছেন কমেন্টে যে আবার একটু বলেন ইমা। আমি আবার একবার বলছি, বির বেতন 100 হইলে এর বেতন 75, তাহলে 75 টাকায় হলো 25 টাকা কম। 1 টাকায় কত কম, 100 টাকায় কত কম। ওকে, ডান। ইমা বলছে বুঝতে পারছেন। এই অঙ্কটাও একই, দেখেন এটা আপনারা একটু সবাই করে দেন। একই কথা, এখানে মূল্য 25% বৃদ্ধি পাইছে। আগে যেখানে 100 টাকায় তৈল কিনতে পারতেন, এখন সেই তৈল কিনতে 125 টাকা লাগবে। খরচ বাড়াতে চান না, তাহলে নিশ্চয়ই ব্যবহার কমাতে হবে। কত টাকায় কত টাকা কমাইতে হবে, 100 টাকায় কত টাকা কমাইতে হবে। প্রশ্ন হলো এইটা, কেমন? তার মানে এখানে আগেরটার মধ্যে আপনারা চিন্তা করবেন, পূর্ব মূল্য, পূর্ব মূল্য আর বর্তমান মূল্য, এইভাবে আপনারা চিন্তা করবেন বিষয়টা এরকম। হ্যাঁ, তাহলে এটা যদি 100 হয়, এটা 125। আমি খরচ বাড়াতে চাই না, তাহলে 125 টাকায় কমাইতে হবে 25 টাকা। 1 টাকায় কম, কম হলে ভাগ হবে। 100 টাকায় বাড়াইতে হবে, তাহলে 25 ইন্টু 100 ভাগ হলো 125। এটা 5 বার, এটা 20 বার, তাহলে 20%। সঠিক উত্তর 20%। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 20%। কাটাকাটিটা আপনাদের মতো করেও করতে পারবেন, আমার মতো করতে হবে এটা ম্যান্ডেটরি না। আপনাদের অনেক নাম, অনেক নাম, দীর্ঘ নাম, বড় নাম, আমি নামগুলো নাই বললাম। আশা করি বুঝতে পারছি। এইভাবে আপনারা চিন্তা করবেন। চিন্তা করে যত কম লিখে পারেন, যে যার সাধ্য মতো করে কম লিখে উত্তরগুলো বের করে নেবেন। এটা হলো টেকনিক। ডান, এটা হ্যাঁ। এই প্রশ্নটা একটু দেখেন। 12% হলো স্ত্রীকে দিছে, 58% ছেলেকে দিছে, অবশিষ্ট এটা 72,000 টাকা দিলে, তাহলে তার সম্পত্তির মূল্য কত? আপনারা মনে রাখবেন, প্রশ্নে কোনো ডেটা যদি পার্সেন্টেজে থাকে তাহলে মোটকে 100 ধরতে হয়। তাহলে দিলেন কত? প্রথমে দিলেন দিলেন হইলো 12 + 58। তার মানে 70% সে ছেলে আর স্ত্রীকে দিছে, তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট অবশিষ্ট হলো 100 - 70, তার মানে 30%। এই 30% তার কাছে অবশিষ্ট থাকবে। এখন দেখেন কথা হচ্ছে যে এই 30%-এর মূল্যই হলো 72,000। তাহলে 1%-এর মূল্য কত? আর 100%, 100% তো মানে সম্পূর্ণ বলছে, তার সম্পদের মূল্য কত, মানে মোট সম্পদের মূল্য কত? তাহলে আমি বলতে পারি না যে 30%
এইটা সমান সমান হলো 72,000। 1% কম হবে, কম হলে ভাগ হবে, তাহলে 72,000 ভাগ 30। 100% কত? মোট সম্পত্তির মান চাইছে, বেশি হবে, তাহলে 72,000 ইন্টু 100 ভাগ 30। এটা যদি কাটাকাটি করেন তাহলে 2,40,000 হবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রথমটা। আপনারা অনেকেই উত্তর করেছেন। আমার কাছে মনে হয় যে আমি সবাই বুঝতে পারছি, হ্যাঁ প্রথমটা হবে। এটা 38তম একটা বিসিএস পরীক্ষা আসছিল। ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক নামের ঝুলি। আমার কাছে মনে হয় সবাই বিষয়টা বুঝতে পারছি। আবারও বলছি, এখানে নতুন কথা যেটা হবে সেটা হচ্ছে যে সেটা হলো প্রশ্ন যদি কোনো ডেটা পার্সেন্টেজে থাকে তাহলে আপনারা মনে রাখবেন মোটকে 100 ধরতে হয়। তাহলে সে হলো স্ত্রী আর ছেলেকে দিছে 70%, অবশিষ্ট 30%। এই 30%-এর মূল্যই হলো 72,000। 1%-এর মূল্য কত? 100%-এর মূল্য কত? এই কথাটা একটু শুনতে হবে। বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এই কথাটার একটা টেকনিক আমি শেখাতে চাই, সেই কথাটা একটু মনে রাখতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বেসিক কথাটা একটু এখানে লিখে দিই। আপনারা মনে রাখবেন, যেটা নির্ণয় করতে বলে প্রশ্ন, যেটা জানতে চায়, অর্থাৎ অজানা, যেটা অজানা রাশি, এই বেসিক কথাটা একটু মনে রাখবেন। এইটার পরিবর্তে আপনারা এক্স বসাবেন, এর পরিবর্তে গুণ চিহ্ন বসাবেন। যে কোনো পার্সেন্ট ধরেন, কথার কথা 5%। 5% তার মানে হচ্ছে 5/100। 2% মানে 2/100। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া, যেটা ইংরেজিতে বলা হয় ভার্ব। এইটার পরিবর্তে আপনারা সমান চিহ্ন বসাবেন। এই 4টা কথা মনে রাখলে ওই টাইপের যত প্রশ্ন আছে সব আপনারা পারবেন। ঠিক আছে, তবে একটা কথা, সেটা হলো হয়, এই হয় ক্রিয়াটা কিন্তু উজ্জ্ব থাকে, নাই বলা যাবে না, উজ্জ্ব থাকে। অর্থাৎ আমরা ইংরেজির ক্ষেত্রে বলি রহিম ইজ এ গুড বয়, বাংলায় বলি রহিম ভালো ছেলে। হয় কিন্তু উজ্জ্ব থাকে। একটা বাক্যের ভেতরে সব পার্টস অফ স্পিচ অনুপস্থিত থাকতে পারে, বাট ক্রিয়া ছাড়া কোনো ভাব হবে না। 9.10 না, 9.10 ইনে পরবর্তী। 9টা 10 সালে, হ্যাঁ, 9টা 10 সালে। 9:20, 9.10, হ্যাঁ ঠিক আছে। 9:20। 20 ক্লাস শুরু হবে, 10 মিনিট আগে স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, এই কথাটা একটু পয়েন্টে পয়েন্টে বুঝাই দিচ্ছি। এখানেই দেখেন যেটা হচ্ছে, 40 সংখ্যাটি হয়, এখানে এই হয় ক্রিয়া উজ্জ্ব আছে। ইংরেজি হলে কিন্তু এরকম হইতো 48 নাম্বার ইজ। ইংরেজির ক্ষেত্রে ইজ আছে, বাংলায় হয় ক্রিয়া উজ্জ্ব আছে। তাহলে দেখেন এখানে যেটা হলো 48 সংখ্যাটা হয় এক্স এর 80%। দেখেন কথাটা সবাই বুঝতে পারছি কিনা। আবারও বলা হয় ক্রিয়াটা উজ্জ্ব আছে, 40 সংখ্যাটি হয়, যেহেতু ক্রিয়া তাহলে সমান বসাইছে কোন সংখ্যার? অজানা এক্স এর গুণ বসাইছি 80%। আমরা 5% কে বলছি 5/100, তাহলে 80% 8/100। এখন আমরা পক্ষান্তর করি, তার মানে 80x/100 সমান সমান হলো 48। আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ আকারে থাকলে গুণ হবে, আর গুণ আকারে থাকলে ভাগ হবে। 20 দিয়ে কাটলে এটা 4, এটা 5, 4 দিয়ে কাটলে এটা 2 আর 4। তাহলে এক্স এর মানটা হবে 4×5 = 20, 5 × 10 আর 2 হচ্ছে 22। ভুল হইলো কোথায়? ভুল হচ্ছে কোথায় জানো না? 5। ও, এখানে বলেছি, বুঝতে পারছি। 4 দিয়ে কাটলে 1 আর 2, তাহলে 5 × 12 হচ্ছে 7। সঠিক উত্তর 7। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে এরকম কথা না হয় যে এটা ছন্দে চলে আসে, ছন্দের দরকার নাই। আপনারা বুঝবেন, বুঝে তাহলে হবে কি, এটা কখনো কখনো মারপ্যাচ দিয়ে কথা বলতে পারে, তখনও ওইটা বুঝতে পারবেন।
এই জন্য আপনারা মনে রাখবেন যে এটা নির্ণয় করতে বলবে সেটার পরিবর্তে এক্স, এর পরিবর্তে গুণ যত পার্সেন্ট তত বাই 100, যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার পরিবর্তে সমান চিহ্ন বসাবেন। তবে বাংলা প্রশ্নের ক্ষেত্রে একটু বিড়ম্বনা করবে যে হয় ক্রিয়াটা কিন্তু উজ্জ্ব থাকবে, সেখানে আপনারা সমান চিহ্ন বসিয়ে দিবেন। এখানে এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। বলছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা দুটি কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম কত? একটি কলা বলছে কিন্তু, একটা কলার দাম বলছে। এই কথাটা একটু খেয়াল করতে হবে। কথাটা কিরকম, মানে কলার দাম 20% কমে গেছে, তার মানে কি 12-র 20% টাকা দোকানদার কিন্তু ফেরত দিয়ে দিবে। তাহলে 12-র 20% দোকানদার ফেরত দেয় নাই, সে কি করছে? সে দুইটা কলা দিয়েছে, তাহলে দুইটা কলার দামই হবে 12-র 20%। দেখেন এই কথাটা আমি একটু লিখে দেখাই, তাহলে হয় কিনা। দুটি কলার দাম, কলার দাম কত? 12-এর 20%। আবারও বলছি যে দুটি 12-র 20% দোকানদারের ফেরত দেওয়ার কথা, কিন্তু দোকানদার ফেরত দেয় না, তাহলে সেটাই হবে দুইটা কলার দাম। আমরা এই প্রথম কথাটা বুঝতে পারলেই হলো। পরের কথা হলো দুইটা কলার দাম যা হবে, একটা কলার দাম ঠিক সেটার অর্ধেক হবে। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করব মানে হচ্ছে হরের সাথে গুণ করব। এটা কাটি 5, এটা কাটি 6। তাহলে 5 দ্বারা 6-কে যদি ভাগ করে একবার যাবে, তাহলে 1.10, তাহলে এটা 10×2, তার মানে সঠিক উত্তর হবে 1.2। ঘ হবে উত্তর। দেখেন বিষয়টা সবাই বুঝতে পারছেন কিনা। মানে কথা হচ্ছে মাঝে মাঝে দেখবেন সুপার ভ্যালুতে হচ্ছে আমরা যদি একটা, মানে সুপার শপগুলোতে যদি যাই, আমরা যদি 1 টাকা পাই তাহলে দোকানদার 1 টাকা দেয় না, একটা চকলেট ধরিয়ে দেয়। এখন যদি জানতে চাওয়া হয় যে চকলেটটার দাম কত, তাহলে চকলেটটার দাম হচ্ছে 1 টাকা। শাহনাজ পারভিন বলছে বুঝতে পারেনি। শাহনাজ বলছে কলার দাম 20% কমে গেছে, ফলে 12 টাকায় দুইটা কলা বেশি দিছে। যেহেতু 20% কমে গেছে, তাহলে 12-র 20% টাকা দোকানদারের ফেরত দেওয়ার কথা, ফেরত দেওয়ার পরিবর্তে সে দুইটা কলা দিছে, তাহলে দুইটা কলার দাম হবে 12-র 20%। সেখান থেকে একটা কলার দাম বের করছে। এই দুইটা কলার দাম যা হবে, একটা কলার দাম সেটার অর্ধেক হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। শাহনাজ পারবেন একটু হ্যান্ড রাইজ করেন যদি এরপরও কথা বুঝতে অসুবিধা হয়। আবারও বলছি 12-র 20% দোকানদারের ফেরত দেওয়ার কথা, কারণ যেহেতু 20% কমে গেছে। দেয় নাই, বলছে ভাই আমি দুইটা কলা বাড়াই দিছি। মাঝে মাঝে এই কটা ঘটনা কিন্তু ঘটে বাস্তবে। আমরা যদি কোনো পণ্য কিনতে যাই, তাহলে দেখি যে দোকানদার যেটা হচ্ছে টাকা ফেরত দিয়ে দেয় না, বলে আপনাকে জিনিস বাড়িয়ে দিলাম। তো এখানে যেটা হচ্ছে যে সে আহ দুইটা, তাহলে সেটাই দুইটা কলার দাম। এখন সেই দুইটা, সেখান থেকে দুইটা কলার জায়গা থেকে আমরা একটা কলার দাম বের করছি, যে দুইটা কলার দাম যা হবে, একটা কলার দাম ঠিক সেটার অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ করলেই হবে। আশা করি এবার বুঝতে পারছেন সবাই। এই প্রশ্নটা দেখেন, এইটাও একই ঘটনা। বলছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে, সংখ্যাটি কত? তাহলে প্রশ্ন অনুসারে আমরা অজানা রাশি সংখ্যাটা ধরলাম এক্স, সেইটার 60% থেকে 60 বিয়োগ করলে হবে, হবে কত? হবে 60, অর্থাৎ হবে উইল বি। এইটাও হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার পরিবর্তে সমান বসালাম। তাহলে দেখেন কথাটা আবারও বলছি, কোন সংখ্যা অজানা হলো এক্স, সেটা এর তাহলে গুণ 60% মানে 60/100, সেটা থেকে 60 বিয়োগ করলাম, বিয়োগ করে হবে, হবে এইটা হলো ক্রিয়া, কি হবে? হবে 60। এখন এটা ক্যালকুলেশন করব, তাহলে এটা হয় 60x/100
এটা সমান সমান 60 যোগ 60, তাহলে এক্স সমান সমান হবে 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 60, তাহলে এক্স এর মান হবে 200। তার মানে সঠিক উত্তর গ 200 হবে। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন। ভিভো, আফিফা, আপনারা দুইজনে উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। মানে এই জন্যই বলছি ওই কথাটা মনে রাখবেন, অজানার পরিবর্তে এক্স, এর পরিবর্তে গুণ, আর ক্রিয়ার পরিবর্তে সমান। 60% মানে হচ্ছে 60/100, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে এই প্রশ্ন অনুসারে আমরা কি কাজ করি এই বিষয়টা আমরা বুঝতে পারবো। মুখস্থর ভার আমাদেরকে বহন করতে হবে না, কথাটা এরকম। আশা করি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, এই প্রশ্নটা একটু দেখেন। বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলো, পাশের হার কত? তাহলে প্রথমেই আমরা পাশ বের করি। পাশ পাশ কত? 60 বিয়োগ 42, মানে 18 জন পাশ করে। এখন ঐকিক নিয়ম করতে চাই। 60 জনে পাশ করে 18 জন, একজনে কম, কম হইলে ভাগ হবে। ও বলছে পাশের হার, হার বলতে 100তে, তাহলে 100তে কত? 100তে বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে 60। 20 দিয়ে কাটি 5, 20 দিয়ে কাটি 3, 3 দিয়ে কাটলে এটা 6, 5 6 হচ্ছে 30। তাহলে সঠিক উত্তর 30%। পাশের হার বলতে বোঝায় 100তে কত। কথা হলো এটা 100তে কত। দেখেন, এটা 24তম বিসিএস পরীক্ষায় আসছিল যে 100তে কতজন পাশ করছে, কথাটা হচ্ছে এইটা। প্রশ্নে বলাই আছে যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করে, তাহলে পাশ বের করতে আমি 60 থেকে 42 বিয়োগ করলাম 18। এখন ঐকিক নিয়ম করছি। 18তে পাশ, সরি 60-এ পাশ করে 18, একে কত? আর যেহেতু হার বলছে, হার মানে 100তে কত। হ্যাঁ, একদম একদম সহজ, কিন্তু একদম সহজ। হ্যাঁ, মানে একটু কথাবার্তাগুলো ঠান্ডা মাথায় পরীক্ষার হলেও বুঝতে হবে, বুঝে বুঝে ছোট্ট করে ক্যালকুলেশন করতে হবে, বিষয়টা এরকম কিছু। এই একটা টেকনিক আমি একটু শেয়ার করতে চাই। দেখেন এখানে যেটা বলছে, বলছে গণিতে 80%, বাংলায় হলো 70% পাস করছে, আর বলছে উভয় বিষয়ে 60% পাস করছে, তাহলে শতকরা উভয় বিষয়ে কতজন ফেল করবে। এটা একটা সূত্র মনে রাখবেন। দেখেন সূত্রটা আমি লিখে দিচ্ছি। এই টাইপের অঙ্ক হলে আর কোনো চিন্তার কিছু নেই। আপনারা এই কথাটা একটু মনে রাখবেন। টোটাল সমান সমান অল সিঙ্গেল, হ্যাঁ, মাইনাস বোথ প্লাস হচ্ছে নান। টোটাল বলতে 100কে বোঝায়, আর অল সিঙ্গেল হইলো সিঙ্গেল, SINGLE, দুটির যোগ। হ্যাঁ, অল সিঙ্গেল বলতে সিঙ্গেল দুইটার যোগ বোঝায়। বোধ বলতে উভয় বিষয়ে পাশ। নান বলতে উভয় বিষয়ে ফেল। এই তথ্যটা মুখস্থ থাকতে হবে, পরে আমি বুঝিয়ে দিচ্ছি, একদম হাতে কলমে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোটাল হচ্ছে 100, অল সিঙ্গেল মানে হচ্ছে সিঙ্গেল দুইটার যোগফল। বোধ বলতে উভয় বিষয় পাস, আর নান বলতে উভয় বিষয় ফেল। যেমন ওই প্রশ্নটাই যদি এখানে করি, দেখেন আমার আমার তো মনে আছে। টোটাল হইলো তাহলে 100, দেখেন 100, আর অল সিঙ্গেল হলো 80 প্লাস হচ্ছে 70। বোধ উভয় বিষয় পাস আছে 60, উভয় বিষয় ফেল জানি না, সেটা এক্স। দেখেন সেটা এক্স, উভয় বিষয় ফেলটা জানি না। এখন এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখেন এটা 100 হয়, আর এইটা হচ্ছে 90 হয়, 90 প্লাস এক্স। তাহলে এখানে যেটা হয় সেটা হয় হচ্ছে 90 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে এক্স সমান সমান হচ্ছে 100 বিয়োগ 90, তার মানে 10% হবে সঠিক উত্তর। দেখেন তো কথাটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, 10% হবে, বিষয়টা এরকম কিছু।
যেইটা জানা থাকবে না সেটা আপনারা বসিয়ে দিবেন। এখানে উভয় বিষয় পাস বলা আছে, উভয় বিষয় ফেল নির্ণয় করতে বলছে। এটা যে কোনো অঙ্ক হোক, এই এই কায়দায় করলেই হবে, আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছি এটা কারো কোনো কথা আছে? দেখেন, আমরা ইতিপূর্বেই বলছি যে যখন, একটু নূরজাহানকে এই করো তো, যখন টোটাল থাকবে তখন আমরা টোটালকে একসাথে, ভাই নূরজাহান বলেন। স্যার এখানে যে অল সিঙ্গেল লিখছেন, এখানে বোঝাচ্ছে সিঙ্গেল দুটোর যোগ। হ্যাঁ, ওই যে আবার নিচে 100 + 70 দিছি, তাহলে কি আমাদের এখানে যে অল প্লাস সিঙ্গেল হইতো না, বা সিঙ্গেল যে দুইটি নম্বর থাকবে সেটার যোগ হবে কি? সংখ্যা দুইটার যোগফল। ও তো বলছে না 80% আর 70%, ওই যে যোগ, দুইটা যোগ করেই তো দিলাম। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা তো সামনে নাই স্যার, এই জন্য একটু বললাম। প্রশ্ন দেখাবো, প্রশ্ন দেখেন, এই দেখেন, ওই যে দেখেন এখানে 80% বলছে গণিত, 70% বলছে বাংলায় পাশ করলো, আর বলছে উভয় বিষয় হলো 60%। তাহলে সে জানতে চাইছে উভয় বিষয় শতকরা কত ফেল। বুঝতে পারছি বিষয়টা? তাহলে ওই যে দেখেন সিঙ্গেল দুইটার যোগ মানে 80 + 70, আর উভয় বিষয়ে পাস আছে তাহলে বিয়োগ 60, উভয় বিষয় ফেলটা জানি না, সেটাই এক্স। আবার প্রশ্নটা দেখাই, যে বলছেন যে আর একবার দেখেন, এই যে দেখাইছি, তাহলে দেখেন টোটাল হলো 100, সিঙ্গেল দুইটার যোগ অর্থাৎ 80 + 70, উভয় বিষয় পাস আছে 60, উভয় বিষয় ফেলটা জানি না, অজানা, সেটা এক্স। পরে এটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম উভয় বিষয় ফেলটা হচ্ছে 10। 929 ওনার নামটা কি যেন বলছিলেন, আমি ভুলে গেছি, আপনার স্ক্রিনে এখনো নাম আসে না, দেখেন আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, ঠিক আছে, এটা সেম অঙ্ক, এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। এই অঙ্কটা একটু দেখেন, এটা ঐকিক নিয়ম করবো। দেখেন বলছে আয়ের 5% আয়কর দেন, 600 টাকা আয়কর দিলে তার আয় কত। এটা একদম সহজ। দেখেন 500 টাকা যদি আয়কর দেয় তখন তার আয় হচ্ছে 100, এক হইলে কম, কম হইলে ভাগ হবে, আর 600 হইলে কত হবে, এই কথা বলছে। এটা একদম সহজ অঙ্ক। তাহলে 100 ইন্টু হইলো 600 ডিভাইডেড বাই হলো 5, তাহলে এটা 20, তাহলে 6 × 2 = 12, তার মানে হচ্ছে 12,000। এই যে 12,000 ঐকিক নিয়ম করার বিষয়, 12,000, ঠিক আছে বিষয়। এরকম বেশ কিছু ঐকিক নিয়ম টাইপের অঙ্ক থাকে শতকরার ক্ষেত্রে, আপনারা এইভাবেই স্রেফ বুঝে নেবেন। কেমন? শতকরার কিছু অঙ্ক থাকে সেগুলো একদম সিম্পল ভাবে এইভাবে এরকম ঐকিক নিয়ম করে করে আপনারা বুঝে নেবেন। এটা বুঝতে পারছি, এটা নিয়ে নতুন কোনো কথা নাই, নতুন কোনো এর কিছু নেই। মূলত এই বিষয়টা। তবে একটা অঙ্ক একটু দেখাতে চাই, সেটা হলো এই অঙ্কটা একটু করে দেন, এই অঙ্কটা একটু করে দেন। স্যার হ্যাঁ, 12 1 মিনিট, 1 মিনিট শেষ করি। এখানে দেখেন 70% হলো ইংরেজি, 80% হলো বাংলায় পাশ করে, এখানে 10% কিন্তু উভয় বিষয় ফেল করে। আমাকে দুইটা স্টেপ করতে হবে। তাহলে দেখেন সূত্র ছিল টোটাল অল সিঙ্গেল মাইনাস, সরি, সিঙ্গেল মাইনাস বোথ প্লাস হচ্ছে নাম। তাহলে এটা 100, 70 প্লাস হচ্ছে 80, উভয় বিষয় পাস জানি না, উভয় বিষয় ফেল বলছে 10। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা, তাহলে হলেই হবে। এখানে কিন্তু উভয় বিষয় পাস নাই, আছে হচ্ছে উভয় বিষয় ফেল 10, তাহলে ওখানে 10 কিন্তু ওখানে বসাইছি। এখন এখান থেকে যেটা হয়, তাহলে এটা 100 সমান হলো 160 বিয়োগ এক্স, এক্স কে এই পাশে নিয়ে আসি, তাহলে 160 বিয়োগ 100, তাহলে এটা 60। এখন যেটা করতে চাই যে 60 জন যখন উভয় বিষয় পাশ করে তখন শিক্ষার্থী 100, এক হইলে কম হবে, 300 হইলে বেশি হবে। ঐকিক নিয়ম করছি, এইটা আমার মনে হয় কারো ঝামেলা নাই, 500 হবে। দুইটা স্টেপ করতে হবে। প্রথমে হলো উভয় বিষয় পাশ বের করতে হবে। হ্যাঁ দিদি, ঠিক আছে, 500 হবে, হ্যাঁ ঠিক আছে বিষয়টা। দেখেন কথাটা হচ্ছে যে যখন যখন হলো
দুইটা স্টেপ। আপনারা এইটুক বিষয়টা বুঝতে পারছেন কিনা, এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কখন কোনটা হয় এইটুক যেন বুঝতে পারি। দুইটা স্টেপ, যে উভয় বিষয় কতজন পাশ করলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আজকে আজকে আর করব না। আশা করি আপনারা এই এই অঙ্কগুলো করলে আপনারা ভালো করতে পারবেন। ঠিক আছে। নূরজাহান, নূরজাহান একটু হ্যান্ড রাইজ করেন। নূরজাহান, নূরজাহান একটু হ্যান্ড রাইজ করেন। আপনার সাথে কথা বলে বিদায় নিবে। হ্যান্ড হ্যান্ড রাইজ, নূরজাহান হ্যান্ড রাইজ করেন, আনমিউট করো। হ্যাঁ নূরজাহান, বলেন তো কোন জায়গাটা বুঝতে পারেন এই, বলেন তো। স্যার সূত্রের ওই অংশটা প্রথম লাইনটা থেকে আরেকবার বোঝাই দিলে ভালো হতো আর কি। ওই যে টোটাল হয়েছে 100, আর সিঙ্গেল দুইটা যোগ করছি, উভয় বিষয় পাস জানি না এক্স, উভয় বিষয় ফেল জানি সেটা 10। সেটা ক্যালকুলেশন করে পেয়েছি যে উভয় বিষয়ে হলো উভয় বিষয় হলো 60 আসছে। কি আসছে। এখন হ্যাঁ, ওই প্রথম অংশটা উভয় বুঝছি বিষয় স্যার। যখন 60 পাস করে তখন শিক্ষার্থী 100, একই কত। নিচের অংশটা বুঝছি স্যার। হ্যাঁ, প্রথম অংশটা যে বিষয়টা হলো, এই যে দেখেন এখানে যেটা নতুন কথা আসছে সেটা হলো, এখানের অংশটা যেটা হচ্ছে সেটা হলো, এখানে উভয় বিষয় পাস, নাম তো উভয় বিষয় ফেল। দেখেন তো, ঠিক আছে নূরজাহান, বুঝতে পারছেন বিষয়টা। নাম তো উভয় বিষয় ফেল, তো উভয় বিষয় ফেল তো 10 বলছে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।